1 second, 2 seconds, 3, 4, 5, 6. Okay, go. উপস্থিত শ্রোতাবৃন্দ, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের এই কিতে একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু সময় হয়ে গেল। তো আমরা এখনই লাইভ শুরু করছি ইউটিউবেই। আমরা প্রথমে শুরু করি আজকের মডারেটর শ্রদ্ধেয় বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি একে শ্যাম মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে। ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা এই লাইভ অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা সবাই জেনেছেন যে কারিগরি জটিলতার কারণে আমাদের অনুষ্ঠান শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে, আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে 25 আগস্ট 2021, বাংলা 10 ভাদ্র 1428, বুধবার। বাংলাদেশের আদিবাসী সাহিত্য অনুৎখাত গোপন ঐশ্বর্য এই শিরোনামে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, চিটাগাং হিল ট্রেক্স রাইটার্স অ্যাসোসিয়েশন, ফোক বিরিম ও মণিপুরি মিররের যৌথ আয়োজনে এবং বিশেষ করে মণিপুরি মিররের এডিটর ইন চিফ আমম প্রমুদের সক্রিয় ব্যবস্থাপনায় আয়োজিত মাসব্যাপী ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠানের আজ পঞ্চম দিন। আজকের বিষয় হলো আদিবাসী ভাষা ও সাহিত্যের উন্নয়নে বাংলাদেশ বেতারের ভূমিকা ও সীমাবদ্ধতা। আজকের এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে আমি একে শ্যাম, সিলেটের মণিপুরী জনগোষ্ঠীর একজন কবি ও লেখক, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি, আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন সম্মানিত আলোচক জনাব কবি মোহাম্মদ মুজিবুল হক বুলবুল, প্রাক্তন কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি রাঙামাটি। আছেন জনাব সরা হাজং, পরিচালক লিওয়াটানা হাজং সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশ বেতার। আরো আছেন জনাব আনন্দ জ্যোতি চাকমা, সহকারী অধ্যাপক, বিএম ইনস্টিটিউট রাঙামাটি। আছেন জনাব নামরম শঙ্কর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, সিলেট, এবং জনাব অ্যান্থনি রেমা, পরিচালক, শালগীতাল, বাংলাদেশ বেতার। আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ে আমাদের সম্মানিত আলোচকেরা একজন করে আলোচনা করবেন। তাদের আলোচনা শেষ হওয়ার পরে যারা সরাসরি যুক্ত আছেন লাইভ অনুষ্ঠানে, আপনারা ইচ্ছে করলে আমাদের আলোচক বৃন্দের কাছে প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয় নিয়ে, এবং আমাদের আলোচক বৃন্দ সেই প্রশ্নের উত্তর দেবেন। আমরা কথা বাড়াচ্ছি না, এখন সরাসরি অনুষ্ঠানে চলে যেতে যাচ্ছি। আজকের আমাদের এই আলোচনা অনুষ্ঠানে বিষয়টা হলো, আবার উল্লেখ করছি আমি, আদিবাসীদের ভাষা ও সাহিত্যের উন্নয়নে বাংলাদেশ বেতারের ভূমিকা ও সীমাবদ্ধতা। এই বিষয়ে প্রথমে কথা বলবেন কবি মুজিবুল হক বুলবুল, প্রাক্তন কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি রাঙামাটি। জনাব মুজিবুল হক বুলবুল। ধন্যবাদ। সম্মানিত সঞ্চালক, উপস্থিত আজকের আলোচনা সভার সকল সম্মানিত অংশগ্রহণকারী আলোচক বৃন্দ এবং যারা শুনছেন, আসলে এটি আমি গতকালই শুনেছি যে আজকের আনন্দজ্যোতি চাকমা আমাকে জিনিসটা বলেছিল যে আজকের এই আলোচনা সভার বিষয়টি। সুতরাং আমি তাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা সবাই আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আসলে এই যে ভাষাটি ব্যাপক, বিশেষ করে আমি বাংলা ভাষার দিকে যাব না এখন, আমি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের যে ভাষা রয়েছে, আদিবাসী যে ভাষা, সেই বিষয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি আমার বক্তব্য উপস্থাপন করছি। আর বিশেষ করে বেতারে যে বিষয়টি নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে, আমি দীর্ঘদিন রাঙামাটি বেতার কেন্দ্রের একজন আলোচকও এবং উপস্থাপকও, এবং দীর্ঘদিন থেকে আমি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে আসছি। তো হ্যালো, ফোন এসেছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে কি?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, না, একটা ফোন এসেছিল, এই জন্য ডিস্টার্ব হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যে 14টি ভাষাভাষী আদিবাসী রয়েছেন, তাদের তাদের ভাষার বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে বিশেষ করে এই বেতারে সাধারণত যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে আমি মনে করি সেটি হচ্ছে যে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, এই চারটি ভাষায় এখানে খবর পড়া হচ্ছে। এখানে এই ভাষাগুলিতে গান করা হচ্ছে। তো এই যে একটি প্র্যাকটিস, তো আমি মনে করি যে জাতীয় পর্যায়ে বেতার কেন্দ্র বাংলা ভাষার উপর গুরুত্ব দিলেও রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পার্বত্য জেলায় চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা এই সমস্ত ভাষায় আগে আমরা দেখতাম না তেমন, কিন্তু ইদানিং এই ভাষার চর্চা বেড়ে গেছে এবং সংবাদ থেকে শুরু করে গান থেকে শুরু করে আলোচনাও কিন্তু এই বিভিন্ন আদিবাসী ভাষায় উপস্থাপিত হচ্ছে। এটা আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি মনে করি যে বাংলা ভাষা যেটি আমরা বলতে গেলে ভাষার মাধ্যমে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং প্রত্যেকের মাতৃভাষার বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া আমাদের একটি অভিভাবক হিসেবেই আমি মনে করবো যে ভাষার বিষয়ে একটি অভিভাবক হিসেবেই আমাদের এটাকে মূল্যায়ন করা উচিত। এবং বিভিন্ন স্কুলেও, এখানকার বিভিন্ন স্কুলেও প্রাইমারি লেভেলে শিক্ষা দান শুরু হয়েছে এবং এটাতে এখানকার যে আদিবাসী ভাষা যেগুলো রয়েছে সেগুলির চর্চা হবে এবং গুরুত্ব পাবে। আমি কিছুদিন পূর্বে চাকমা বাংলা ভাষায় যে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট থেকে একটি অভিধান বের হয়েছে চাকমা এবং বাংলা ভাষায়, বেশ বড়সড় একটি অভিধানই বলা যায়। তো এটাতেও আমি মানে সহযোগিতায় আমি কাজ করেছিলাম, যদিও আমি বাংলা ভাষী, কিন্তু এখানকার চাকমা ভাষা আমার জানা আছে। বলতে না পারলেও বেশিরভাগ বলতে না পারলে আমি বুঝি। সুতরাং তো এই কাজটি করতে গিয়ে আমি দেখেছি যে চাকমা ভাষার বিশাল একটা ভান্ডার রয়েছে। একইভাবে অন্যান্য ভাষায়ও ত্রিপুরা ভাষা, মারমা ভাষা এবং তঞ্চঙ্গা ভাষাতেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ শব্দের সংযোজন রয়েছে। চাকমা ভাষা বেশ অধিক ডেভেলপ হয়েছে, ত্রিপুরা ভাষায়ও হয়েছে, সাহিত্য চর্চা হচ্ছে, মারমা ভাষাতেও হয়েছে। কিন্তু অন্যান্য যে আদিবাসী ভাষা যেগুলো রয়েছে অনেকগুলোর আবার বর্ণমালা নেই, সেগুলো পিছিয়ে আছে। তা আমি মনে করি যে যেগুলো পিছিয়ে পড়েছে সেগুলোর বিষয়ে সরকার অবশ্যই সেটাকে গুরুত্ব দিয়ে এগুলাকে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে আমাদের সকলেরই এগিয়ে আসতে হবে। এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে দীর্ঘদিন আমি লক্ষ্য করেছি যে এই মাতৃভাষার বিষয়টি সবারই চর্চা করা উচিত। অনেক আদিবাসীর লোকেরাও যদিও বিভিন্ন কারণে পেশাগত কারণে বা সামাজিকতার কারণে তারা বাংলা ভাষার চর্চা করেন, তো সেটার পাশাপাশি তারা যাতে আরো বেশি করে আদিবাসী ভাষা, নিজস্ব ভাষাটা তারা ব্যবহার করে, তাহলে এটার চর্চাটা বেড়ে যাবে, প্রসারিত হবে এবং শব্দগুলো হারিয়ে যাবে না। অনেক শব্দকে যেমন বাংলা ভাষা বা ইংরেজি অনেকগুলো শব্দ বিভিন্ন আদিবাসী ভাষায় যুক্ত হয়েছে। সুতরাং সেগুলো যাতে না হয়, নিজস্ব মৌলিকত্ব যাতে থাকে, সেই বিষয়টি অবশ্যই আদিবাসী ভাষা যারা চর্চা করেন, যারা আদিবাসী সম্প্রদায়ের জনসাধারণ আছেন, তারা যদি লেখা এবং মৌখিক চর্চায় যদি এই সাহিত্যকে এগিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা আগামীতে এগিয়ে যেতে পারবো। আর বাংলাদেশ বেতারের যে বিষয়টি আমি আগেও বলেছি যে বিভিন্ন ভাষায় এখানে অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে, সংবাদ পাঠ হচ্ছে, বিভিন্ন কথিকাও হচ্ছে। সুতরাং এটার আরো ব্যাপ্তি কিভাবে আরো বাড়ানো যায় সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং
বেতার প্রতি আমার অনুরোধ থাকবে, আদিবাসী ভাষা যেগুলো রয়েছে শুধু কয়েকটি নয়, সামগ্রিকভাবে যে এখানে যে বসবাস রয়েছে, যে চর্চা রয়েছে বা যেগুলো হারিয়ে যাচ্ছে, লুপ্তপ্রায় যেগুলো রয়েছে ভাষা, সেগুলোকে যাতে সংরক্ষণ করা হয়, সেগুলার চর্চাতে নিয়ে আসতে হবে আমাদেরকে। চর্চাতে নিয়ে না হলে কিন্তু এগুলো হারিয়ে যাবে। এবং এই জন্য আমি সামগ্রিকভাবে সকলেরই আমি সকলের কাছে আমার অনুরোধ থাকবে এই ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তো এই সংস্থা সমূহ যদি এই ভাষার প্রতি গুরুত্ব দেয়, সংস্কৃতির প্রতি গুরুত্ব দেয়, তাহলে স্বাভাবিকভাবেই এর প্রচলন বেড়ে যাবে বলে আমি মনে করি। পরবর্তীতে আমি আবার যুক্ত হব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ কবি মুজিবুল হক বুলবুল। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন। আপনার আলোচনা আমরা যারা আদিবাসী ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করি আমাদেরকে প্রাণিত করবে নিঃসন্দেহে। তবে আপনি আর একটু সময় নিলে পারতেন, অত্যন্ত সংক্ষিপ্ত হয়েছে আপনার আলোচনা। সংক্ষিপ্ত, আমি আবার যুক্ত হব, আবার যুক্ত হব আমি। আচ্ছা, আমরা আগে অবশ্য বলেছিলাম যে প্রত্যেকে যেন 15 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখেন প্রথম কথা। আচ্ছা, 15 মিনিট, আমি আসলে জিনিসটা খেয়াল করিনি আসলে। ঠিক আছে, আবার যুক্ত হবেন পরে। এবারে আমি অনুরোধ করব আলোচনা করার জন্য জনাব সরা হাজং, পরিচালক লিওয়াটানা হাজং সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ বেতার। সরা হাজং, আপনি এবার একটু আলোচনা করবেন আদিবাসী ভাষা ও সাহিত্যের উন্নয়নে বাংলাদেশ বেতারের ভূমিকা ও সীমাবদ্ধতা এই বিষয়ের উপরে। জনাব সরা হাজং। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আজকের এই সুন্দর একটা উদ্যোগ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের বাংলাদেশে আদিবাসীদের ভাষা এবং সাহিত্য উন্নয়নে বাংলাদেশ বেতারের যে ভূমিকা বা সীমাবদ্ধতা, টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি প্রথমেই উপস্থিত অনলাইনে বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এবং যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার হাজং জাতিগোষ্ঠীর পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি সরা হাজং, বাংলাদেশ বেতার ঢাকা আঞ্চলিক কেন্দ্র, ঢাকা কেন্দ্র। এখানে আমাদের হাজং জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে নিয়ে কাজ করে যাচ্ছি। তো আমাদের হাজংরা মূলত আপনারা জানেন বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর সিলেট। ময়মনসিংহের ভিতর শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেটের সুনামগঞ্জ এবং সিলেটের কিছু অংশে আমাদের হাজং জাতির বসবাস। তো আমাদের হাজংদের অনেক গৌরবগাথা, সাংস্কৃতিক ভান্ডার রয়েছে। এখন কালের বিবর্তনে, কালের পরিক্রমায় বা সময়ের ব্যবধানে আমাদের হাজংদের যে গৌরবগাথা, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, এগুলো প্রায় বিলুপ্ত বা হারিয়ে ফেলেছি বা হারিয়ে যাচ্ছে, এমনই অবস্থা বর্তমানে। তো এরই মাঝে আমরা বাংলাদেশ বেতারে যখন অন্তর্ভুক্ত হই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার যখন আমাদের সুযোগ দেওয়া হয়,
ঢাকা কেন্দ্রে আমাদের ভাষা সংস্কৃতি রক্ষার জন্য একটা সুযোগ। তো আমরা কাজ শুরু করে দিই এবং বর্তমান অবধি চলছে। তো এখানে আমরা বাংলাদেশ বেতারে হাজংদের যে ঐতিহ্যবাহী গান, কৌতুক, রূপকথা, কথিকা পাঠ, প্রবন্ধ পাঠ, বিভিন্ন সংস্কৃতি, হাজংদের উল্লেখযোগ্য সংস্কৃতির উপর প্রবন্ধ পাঠ, আবৃত্তি বা বিভিন্ন ব্যক্তিবর্গ, হাজং বর্গদের নিয়ে আমরা মাঝে মাঝে সাক্ষাৎকার এবং সরাসরি আমাদের হাজং জাতির, হাজং জনগোষ্ঠীর যে মতামত, পরামর্শ, আরো কি কি বিষয়ের উপর আমাদের এই অনুষ্ঠান আমরা সংযোজন করতে পারি বা কোনো মতামত আমরা এগুলো নেই এবং এভাবে আমাদের অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি। এতে করে আমাদের হাজং জাতির যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, বিশেষ করে আমাদের হাজংদের যে গান, নাচ, আবৃত্তি, আমাদের বাপ দাদাদের যে রসিক কথামালা বা কৌতুক, মজার মজার রসিকতা, এগুলো আমরা চর্চা করছি এবং সংরক্ষণের ব্যবস্থা করছি। এবং আমি মনে করি আমাদের এই বাংলাদেশ বেতারে হাজংদের যে অনুষ্ঠান লেওয়াতানা নামে, আচ্ছা, এটা আমি পরিচালনা করি, গ্রন্থনা উপস্থাপনা এবং পরিচালনা আমি নিজেই করে থাকি। তো এটা আমরা শুরু হওয়ার পর থেকে এটা নিঃসন্দেহে বলা যায় আমাদের হাজং যে সমাজের বর্তমানের যে যুবক যুবতী বা বর্তমান যে প্রজন্ম, যুব সমাজ, এটির ভিতর থেকে অনেক আমরা আগ্রহ এবং সাড়া পাচ্ছি। এই পর্যায়ে আমাদের হাজং জাতির, হাজং সমাজের অনেক ছেলে মেয়ে লেখালেখির যে অভ্যাস বা চর্চা, এটা চলছে। আমাদের বাংলাদেশ বেতারে হাজং অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের যে হাজংদের যে সংস্কৃতি খুব একটা দুর্বল অবস্থা ছিল। আমাদের নাচ, গান, ভাষা সাহিত্য এগুলা চর্চা ছিল না। তো এখন আমাদের সমাজ থেকে, হাজং সমাজ থেকে অনেক নতুন নতুন লেখক, আবৃত্তিকার, কবি, গীতিকার, সুরকার, ইভেন দেন আপনার কণ্ঠশিল্পী তৈরি হচ্ছে এবং আরো চলতে থাকবে বা আসবে, এটা আমি কামনা করি এবং আশা করি। তো আমি কৃতজ্ঞ জানাই এই জন্য যে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে এবং বর্তমান সরকারকে আমাদের হাজং জাতির পক্ষ থেকে, হাজং সমাজের পক্ষ থেকে, যে আমাদের এই সুন্দর একটা মহান সুযোগ দেওয়াতে, যার ফলে আমাদের গৌরবগাথা, হারিয়ে যাওয়া হাজং সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আমাদের চর্চা চলছে এবং সংরক্ষণের ব্যবস্থা করতেছি। এবং নতুন নতুন আমরা অনেক লেখক এবং গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, আবৃত্তিকার, পাঠক, হ্যাঁ, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এরপরেও আমি বলবো যে আমরা যে অনুষ্ঠানগুলো এখন বর্তমানে আমরা করে থাকি বাংলাদেশ বেতারের স্টুডিও থেকেই আমরা রেকর্ড করি, গানের রেকর্ডিং এবং ভয়েস রেকর্ডিং গুলো। তো বিশেষ করে আধুনিক যে আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা বা এই কালের যে ছেলেমেয়েরা, তাদের চাওয়া পাওয়া, তাদের যে চাহিদা, তারা অনেকেই অনেকভাবেই বলে থাকে। আমি কমপ্লেন বলবো না বা অবজেকশনও বলবো না, যে গানের যে আমরা যে গানগুলো রেকর্ডিং করি, আপনারা জানেন বাংলাদেশ বেতার তো আমাদের বাঙালির যে সংস্কৃতি, এটা ধরে রাখার জন্য আমাদের যে পুরানো যে বাদ্যযন্ত্র, হ্যাঁ, দোতারা, বাঁশি, হারমোনিয়াম বা তবলা,
এগুলি মেইনলি ব্যবহার করা হয়। তো আমাদের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, যুব সমাজরা চাচ্ছে একটু আরো মানে গানের যে মিউজিক ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্রের যে ব্যবহারগুলো আরো আধুনিকতা, যেটা আমরা পাশ্চাত্য যে ইনস্ট্রুমেন্টস বাদ্যযন্ত্র ওয়েস্টার্ন যেগুলা কিবোর্ড, হ্যাঁ, বা ড্রামস ইত্যাদি ইত্যাদি, বা গিটার, হ্যাঁ, এগুলো ওনারা চাচ্ছে যে আরো যেন মিউজিক আরো স্ট্রং হয়, আরো সুন্দর হয়, আরো আধুনিকতা। যাই হোক, আমরা এরপর চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের পুরানো বাদ্যযন্ত্র এবং যতদূর সম্ভব আধুনিকতার মধ্য দিয়ে আধুনিকতা কিছু এনে এটাকে একটু করা, হ্যাঁ, মিক্স করে যতদূর সম্ভব আমরা চেষ্টা করে যাচ্ছি। ওই যে যেটা বললাম যে বাংলাদেশ বেতারের যে সীমাবদ্ধতা মনে হয় এখানে, যে আমরা চাইলেই আমাদের মতে করে আমাদের অনেক ওনারা শ্রোতারা হয়তো বুঝতে পারেন না অনেক কিছু, যে আমাদেরও কিছু আছে বাধা নিষেধ, যে ওনারা আমাদের করতে দেয় না। আমরা যা চাই তারা ওনারা অনেক সময় এগুলা বাধা নিষেধ আছে কর্তৃপক্ষের, যার ফলে আমরা এই প্রজন্মের ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের নিকট আমরা এইভাবে উপস্থাপন করতে পারি না আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, যে আধুনিক বাজনা বা সুর গান ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এরপর আমি বলবো যে আমাদের ব্যাপক আমরা উন্নতি আমাদের এই সংস্কৃতি বা সাহিত্য হাজংদের, আমি আমার তরফ থেকে আর কি, আমাদের যে বাস্তব অভিজ্ঞতা আমরা যা দেখছি, যা শুনছি, তো এই জন্য আমি এরপরও অসংখ্য কৃতজ্ঞ জানাই আমাদের বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। আর আমি আরেকটা আহ্বান করি এবং অনুরোধ করি, বা আমার একটা দাবি বলতে পারেন, যে আমাদের যে আরেকটি গণমাধ্যম আছে বাংলাদেশ টেলিভিশন, বিটিভিতে, যেন আমাদের ওখানে যেন এরকম সুযোগ দেওয়া হয়। ওখানে আমাদের একটা নির্দিষ্ট জাতির জন্য যদি সম্ভব না হয়, কমপক্ষে যেন বিটিভিতে প্রতি মাসে একবার বা দুইবার, অথবা প্রয়োজনে 3 মাসে একবার বা দুইবার, সমগ্র আমরা যেগুলো আছি বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী, আমরা যেন সেখানে সুযোগ পাই। আমাদের ভাষা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের আশা স্বপ্ন, আমাদের কৃষ্টি কালচার, সংস্কৃতি যেন আমরা ওখানে তুলে ধরতে পারি। আমাদের নিজেদের উপস্থাপনের মাধ্যমে, এটা আমি কামনা করব। এখানে আপনারাও আছেন, এই বিষয়টা আপনারা একটু আশা করি নজর দিবেন, খেয়াল করবেন। বুলবুল ভাই আছেন, ওনাকে আমি এই মেসেজটা দিতে চাই, যেন বিটিভিতে আমাদের এরকম ব্যবস্থা করা হয়। তাহলে বোধহয় আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ভাষা, আমাদের সাহিত্য আমরা আমাদের জাতীয় বৃহত্তর জনগোষ্ঠীর নিকট আমরা পৌঁছে দিতে পারবো। এমনকি বহির্বিশ্বে আন্তর্জাতিক পর্যায়েও আমাদের যে ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, জাতিসত্তার যে সংস্কৃতি আমরা তুলে ধরতে পারবো। তো ধন্যবাদ আবার সবাইকে, প্রয়োজনে আমি আবার আসবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ শ্যাম দাদা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জনাব সরানুন হাজং। বাংলাদেশ বেতারে হাজংদের যে অনুষ্ঠান হয় লিওয়াটানার পরিচালক, খুব সুন্দর করে বলেছেন আপনি এই অনুষ্ঠান সম্পর্কে, আপনাদের সংস্কৃতি সম্পর্কে অনেক ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। আসলে আমার জানা ছিল না যে হাজংদের যে একটা আলাদা অনুষ্ঠান হয়। আমি যতটুকু জানি 1976 সালের দিকে বাংলাদেশের বেশ কয়েকটি বেতার কেন্দ্রে আদিবাসী জনগোষ্ঠীর ভাষায় বেতার অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করা হয়। যেমন সিলেটে মৃদঙ্গ নামে মণিপুরীদের একটি অনুষ্ঠান হয়, এটা শুরু হয়েছিল 1976 সালের অক্টোবরে। প্রায় একই সময়ে চট্টগ্রামে পাহাড়িকা, রাজশাহীতে মাদল, ঢাকায় গারোদের জন্য সালগীতাল, এরকম বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল। তো হাজংদের যে পরবর্তীতে যুক্ত হয়েছে এটা আমার জানা ছিল না। আরেকটি বিষয়,
বলা হলে বুঝতে ভালো হতো যে আজমদের অনুষ্ঠান কি দৈনিক হয় না সাপ্তাহিক হয়, কবে অনুষ্ঠানটা প্রচারিত হয়, কতটুকু সময়ের জন্য, অর্থাৎ ডিউরেশন কত, এই সমস্ত তথ্য দেওয়া থাকলে আরো ভালো হতো। আমি এখনই বলার দরকার নেই, পরবর্তীতে হয়তো আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে, তখন একসাথে উত্তর দেওয়ার সময় এই তথ্যগুলো দেবেন। আর জি জি পরবর্তীতে যারা আলোচনা করবেন তারাও যেমন চট্টগ্রামের পাহাড়িকা অনুষ্ঠান বা শালগীতাল, এই অনুষ্ঠানগুলো কবে কখন কতটুকু সময়ের জন্য হয়, সাপ্তাহিক অনুষ্ঠান কি না দৈনিক অনুষ্ঠান, এই সমস্ত তথ্য দিলে আমার মনে হয় আমরা যারা শুনছি আমরা উপকৃত হব। তো ধন্যবাদ জনাব শরানং হাজং। আমি এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের চাকমা জনগোষ্ঠীর একজন আহ কবি, লেখক এবং খুব জনপ্রিয় ব্যক্তি, যিনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন, সহকারী অধ্যাপক হিসেবে বিএম ইনস্টিটিউট রাঙামাটিতে আছেন, জনাব আনন্দজ্যোতি চাকমা। আনন্দজ্যোতি চাকমা, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি আয়োজনে যে আমাকে যুক্ত করার জন্য। আমরা গত 17 তারিখ শুরু করেছিলাম আমাদের এই যাত্রা। এই 17 তারিখ থেকে শুরু করে আজকে আমাদের এই পঞ্চম পর্বে আদিবাসীদের ভাষা এবং সাহিত্যের উন্নয়নে বাংলাদেশ বেতারের ভূমিকা এবং সীমাবদ্ধতা, এই বিষয়টি আজকে আমাদের প্রতিপাদ্য। তো আজকের এই আলোচনার শুরুতেই আমাদের পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় একজন কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মুজিবুল হক বুলবুল কিঞ্চিত ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক বিষয়ের সাথে যদি আলোচনা করা হয় তাহলে আমরা বাংলাদেশ বেতার সম্পর্কে প্রথমত আমাদের কিছুটা হলেও ধারণা আমাদের দেওয়া দরকার। একই সাথে বাংলাদেশ বেতার আমাদের আদিবাসীদের জন্য কতটুকু ভূমিকা রাখছে আমাদের ভাষা এবং সাহিত্য বিকাশের ক্ষেত্রে, সেটিও আজকের আলোচনা নিশ্চয়ই স্থান পাবে। একই সাথে আমাদের বাংলাদেশ বেতারের কোন জায়গা সীমাবদ্ধতা রয়েছে সে বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব এবং এগুলো থেকে উত্তরণের উপায়গুলো কি হতে পারে এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের আজকের আলোচক যারা আছেন এবং যারা এই বিষয়ে চিন্তা ভাবনা করেন তারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করতে পারবেন। আমি মনে করি যে আমাদের যে বাংলাদেশ বেতার, আমি সবার প্রথমে স্মরণ করতে চাই যে এই বাংলাদেশ বেতার কিভাবে হলো। এই বাংলাদেশ বেতার আমরা সকলে জানি যে 1939 সালে 16ই ডিসেম্বরে এটির অর্থাৎ আমাদের এই ভূখণ্ডে প্রথম বেতারের ধারণাটা আমরা পেয়ে থাকি। বিশেষ করে ব্রিটিশরা তৎকালীন সময়ে ব্রিটিশ শাসনাধীনে ছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ একেবারে সমাগত। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়টি বিশেষ করে এই অঞ্চলের মানুষকে জানানো, এইটিকে কেন্দ্র করেই খুব সম্ভবত প্রথমত ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি ভবনেই এই বেতার ব্যবস্থাপনার যাত্রাটা শুরু হয়েছিল। এর পরবর্তী ইতিহাসটা আমরা সকলেই জানি যে সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এই বেতার এবং স্বাধীন বাংলা যে বেতার কেন্দ্র ছিল, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের যারা শব্দ সৈনিক ছিলেন তারা সেই সকাল 7:30 থেকে শুরু করে রাত অবধি যে মুক্তি সংগ্রামে উজ্জীবনীমূলক বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে তখনকার সময়ে 7.5 কোটি যে মানুষ আমরা ছিলাম তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধের সময়ে, সেই 7.5 কোটি জনগণকে সচেষ্ট করা, তাদেরকে মুক্তিযুদ্ধের বিষয়গুলো অবতারণা করা, জানিয়ে দেওয়া, উজ্জীবিত করা, এই অনবদ্য কাজটা কিন্তু এই বেতারে করেছিল। এবং আমরা দেখি যে স্বাধীনতাত্তর সময়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিতি করিয়ে দেওয়া, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থাকে বিশ্ব সভায় পরিচিতি তুলে ধরা, এইটিও কিন্তু বাংলাদেশ বেতার করেছিল। আমার এখনো মনে আছে যে আমি যখন ছোট ছিলাম তখন আজকের মতো
যে আমরা আকাশ সংস্কৃতির কথা বলছি, স্যাটেলাইট যুগের আমরা এখন অবস্থান করছি, তখন কিন্তু সেটা ছিল না। কিংবা আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু সে স্যাটেলাইটের ব্যবহারটা কিন্তু একেবারে সীমাবদ্ধ ছিল। সেই জায়গায় ব্যাটার কিন্তু আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষকে বিভিন্ন যে ভয়াবহতা, দুর্যোগ, ব্যবস্থাপনা, এই বিষয়গুলো, এই বাংলাদেশ ব্যাটার কিন্তু একমাত্র মাধ্যম ছিল। এই মাধ্যমটির মাধ্যমে কিন্তু আমরা সেই জলোচ্ছ্বাসের পূর্বাভাস থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের দুর্যোগ, দুর্ব্যবস্থাপনা, এই খবরগুলো কিন্তু আমরা ব্যাটারের মাধ্যমে পেতাম। তো এখন এই বাংলাদেশ ব্যাটার আজকে কাল পরিক্রমায় একটা বিশেষ অবস্থানে, একটা বিশেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এর কারিগরি দক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে আমাদের আজকের যে আলোচনার যে বিষয়, সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে গণমাধ্যম, এই রাষ্ট্রীয় মাধ্যম বাংলাদেশ বেতার আমাদের বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য, শিল্প, এই বিষয়গুলোকে যেভাবে তুলে ধরছে এবং বিশ্ব দরবারে যেভাবে নিয়ে যাচ্ছে, এই বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত যে সংবিধানে যেভাবে আমাদেরকে বলা হচ্ছে বা স্থান করে দেওয়া হয়েছে যে 50টির অধিক আদিবাসী জনগোষ্ঠী বা সরকারি ভাষায় বা দাপ্তরিক ভাবে যেটা বলা হচ্ছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, উপজাতি, যে নামেই আমাদেরকে অভিহিত করা হোক না কেন, আমাদেরকে 50টি সেখানে তালিকা নিবদ্ধ করা হয়েছিল। এখন এই জাতিগোষ্ঠীগুলোর তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশে, প্রচারে, প্রসারে বাংলাদেশ বেতার কি ভূমিকা রাখছে, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমাদের কিছুক্ষণ আগে দুইজন আলোচক এই বিষয়ে বলে গেছেন। আমিও একইভাবে বলতে চাই, সেটি হচ্ছে যে বিশেষ করে আমাদের পাহাড় এবং সমতলের যে সমস্ত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলো রয়েছে, তাদের যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, যে আলাদা আলাদা যে সংস্কৃতি রয়েছে, এগুলোকে আহ তুলে ধরা, এগুলোকে বিকশিত করা, সংরক্ষণ করা রাষ্ট্রের কিন্তু একটি সাংবিধানিক দায়িত্ব রয়েছে। সে জায়গা থেকে যেহেতু বাংলাদেশ বেতার একটি রাষ্ট্রের সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, সেই জায়গায় আমরা যদি বিবেচনা করি, এই বাংলাদেশ বেতারের কিন্তু একটা অনবদ্য ভূমিকা রয়েছে। আমি পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যদি বলি, আপনারা সবাই জানেন যে 1978 সালের দিকে আমাদের এখানে 1978 সালের 27 নভেম্বর আমাদের এখানে রাঙ্গামাটিতে একটি ছোট্ট সরকারি একটা ভবনে কিন্তু এই বেতারের অগ্রযাত্রা সূচিত হয়েছিল। সে পর থেকে ধীরে ধীরে এখানে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়ে এখানে ট্রান্সমিশনের ব্যবস্থা করে এর কলেবর কিন্তু এখন অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা যদি দেখি যে আমাদের এখানে রাঙ্গামাটিতে আমাদের যে ক্ষুদ্র জাতিসত্তাগুলো রয়েছে, এই ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাষা বিকাশের ক্ষেত্রে বা সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে যে কার্যকর উদ্যোগগুলো এখানে গ্রহণ করা হয়েছে, তার মধ্যে হচ্ছে আমরা এখানে বিশেষত সংখ্যার ক্রম বিবেচনায় চাকমা, মারমা, ত্রিপুরা এবং তঞ্চঙ্গা জনগোষ্ঠীর মানুষ যেহেতু এখানে বেশি, সে কারণে আমরা দেখি যে এখানে আমাদের বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্র থেকে প্রথমে চাকমাদের, তারপরে ত্রিপুরা, তারপর মারমা, পরবর্তী সময়ে তঞ্চঙ্গা ভাষায় স্থানীয় সংবাদ এখানে পরিবেশন করা হচ্ছে। এগুলো একেবারে চাকমা ভাষায় করা হচ্ছে, মারমা ভাষায় করা হচ্ছে, ত্রিপুরাদি ভাষায় করা হচ্ছে, ককবরকে, তারপরে তঞ্চঙ্গা ভাষায় এগুলোকে সম্প্রচার করা হচ্ছে। এতে করে এই অঞ্চলের যে বসবাসরত যে আদিবাসী জনগণ রয়েছেন, তারা বেতারের মাধ্যমে নিত্যদিনের যে ঘটনাগুলো সম্পর্কে তারা অবহিত হচ্ছে। একই সাথে আমরা যদি সংস্কৃতির দিকটাকে যদি স্পেসিফিক্যালি যদি দেখি, তাহলে এখানে চাকমা ভাষায় গান পরিবেশিত হচ্ছে, ত্রিপুরা ভাষায়, মারমা ভাষায়, তঞ্চঙ্গা ভাষায় সুনির্দিষ্টভাবে এখানে কতগুলো অনুষ্ঠান কিন্তু সম্প্রচার করা হয়। আমি কয়েকটি নাম এখানে উল্লেখ করতে পারি। তার মধ্যে হচ্ছে যে আমাদের স্থানীয় ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে শেকড়ের সন্ধানে একটি অনুষ্ঠান এখানে হয়।
এটা প্রতি মাসের দ্বিতীয় রবিবার, যেখানে আমি নিজেই ওই অনুষ্ঠানের গ্রন্থনা এবং উপস্থাপনা দায়িত্ব আমি পালন করে থাকি প্রতি মাসে। তো সেখানে এই পার্বত্য অঞ্চলের যে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি, বিশেষ করে আদিবাসী সংশ্লিষ্ট বিষয়গুলো বিভিন্ন বিষয় নির্ধারণ করে প্রতি মাসে এই শেকড়ের সন্ধানে অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচারিত হয়। একই সাথে আমরা যদি দেখি আহ এখানে আরো আছে যে মারমাদের যে পেরেচাং ও চিনজয়, তারপরে ত্রিপুরাদের খাপাংনে খুমথাং, তারপরে তঞ্চঙ্গাদের গীত পালাং, এভাবে বেশ কিছু অনুষ্ঠান কিন্তু রাঙামাটি বেতার থেকে সম্প্রচার করা হয়। ইদানিং আমরা দেখতে পাচ্ছি আরো অনেকগুলো অনুষ্ঠানমালা, বিশেষ করে জনসচেতনতামূলক যেগুলো যে অনুষ্ঠানগুলো, যেগুলোর মাধ্যমে এখানকার আদিবাসী জনগোষ্ঠীরা আহ নিজস্ব ভাষায় এগুলো প্রচারের মাধ্যমে তারা বুঝতে পারছে, জানতে পারছে। আহ এইগুলো কিন্তু করা হচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন যে জনসচেতনতামূলক যে নাটক, নাটিকা, একাঙ্কিকা নাটক, এইগুলো কিন্তু আহ আদিবাসীদের ভাষায় অনুবাদ করে কিন্তু এগুলো প্রচার করা হচ্ছে। এটি বাংলাদেশ বেতারের খুব একটি গুরুত্বপূর্ণ একটি দিক। তারপরে এখানে আরেকটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, সেটি হচ্ছে রাঙা সুর নামে। ওখানে আমরা দেখতে পাচ্ছি যে মিক্স যে কালচার গুলো, বিশেষ করে এখানে যে থিয়াং, খুমি, যে সংখ্যায় একেবারে কম কিন্তু তাদের সমৃদ্ধ যে সংস্কৃতি রয়েছে, তাদের এই জাতিগোষ্ঠীগুলোর যে চাক, গুর্খা জনগোষ্ঠী, অহমিয়া জনগোষ্ঠী যারা আছে, তাদের ভাষার গানগুলো কিন্তু এই রাঙা সুর নামে যে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সেটিতে কিন্তু প্রচার করা হচ্ছে। আরেকটি বিশেষ দিক এখানে আমাদের যে বিশেষ করে রাঙামাটি যে বেতার কেন্দ্র থেকে এবছর মুজিব বর্ষ উপলক্ষে, অর্থাৎ 2020 সালে মুজিব বর্ষ উপলক্ষে এখানকার উপজেলায় যে সমস্ত আদিবাসী যারা শিল্পী রয়েছে, যারা তরুণ বয়সের কচিকাঁচা শিল্পী রয়েছে, যাদের প্রতিভা আছে সঙ্গীতের ক্ষেত্রে, বিশেষ করে উপস্থাপনার ক্ষেত্রে, এই মুজিব বর্ষ উপলক্ষে একটি বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে রাঙামাটি বেতার কেন্দ্র থেকে। তো সেখানে অডিশনের মাধ্যমে শিল্পী আহ বাছাই করা হয়েছিল, তাদেরকে শিল্পী তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই অন্তর্ভুক্তির ফলে এখানকার যারা সঙ্গীত, উপস্থাপনা বা আপনার সংবাদ উপস্থাপনা, এই সমস্ত বিষয়গুলোতে যাদের পারদর্শিতা আছে, তাদেরকে কিন্তু এই তালিকাভুক্ত করে, বেতার ভুক্ত করে তাদেরকে শিল্পী হিসেবে তাদেরকে একটা সম্মানীয় একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এটি আমি মনে করি আমাদের বাংলাদেশ বেতারের নিশ্চয়ই কেন্দ্রীয়ভাবে সেটির একটা দিক নির্দেশনা ছিল, এবং এখানে স্থানীয় যে পরিচালক মহোদয় যিনি রয়েছে, তিনি অত্যন্ত আন্তরিক। মোহাম্মদ সেলিম সাহেব আছেন এখানে, তিনি অত্যন্ত আন্তরিক আমাদের আদিবাসীদের এই অনুষ্ঠানগুলো দেওয়ার ক্ষেত্রে। তো এভাবেই আমরা যদি দেখি যে বাংলাদেশ বেতারের একটা অনবদ্য ভূমিকা রয়েছে আদিবাসীদের ভাষা এবং সাহিত্য উন্নয়নে, কিন্তু তারপরও কথা থেকে যায় যে আমাদের শুধু এই গান বা এই কিছু উদ্যোগের মধ্য দিয়ে আমরা সীমাবদ্ধ থাকতে পারি না। বাংলাদেশ বেতার এখানে যেমন তারা ভাষা প্রতিযোগিতা করতে পারে, বিভিন্ন জাতিগোষ্ঠীর যে ভাষাগুলো আছে তারা সঙ্গীতের প্রতিযোগিতা করতে পারে, এবং এগুলো প্রতিযোগিতার মাধ্যমে তারা এগুলো সম্প্রচার করতে পারে, এভাবে কিন্তু উৎসাহ তারা যোগাতে পারে। তবে বাংলাদেশ বেতারের কিছু সীমাবদ্ধতার দিক রয়েছে বলে আমি মনে করি। আমি বিভিন্ন সময়ে এখানকার যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে অনেকবার আলাপচারিতা আমি জানতে পেরেছি। সেটা হচ্ছে তাদের কেন্দ্রীয়ভাবে বাজেটের একটা সংকট রয়েছে বেতারের। তো যার কারণে এখানে যেমন রাঙামাটিতে যদি বলি, এখানে শিল্পীদের সমাগমের জন্য কিন্তু একটি অডিটোরিয়াম দরকার। এখানে কিন্তু একটি অত্যাধুনিক অডিটোরিয়াম খুব প্রয়োজন আছে, কিন্তু সেটি এখনো পর্যন্ত এখানে নির্মিত হতে পারেনি। আমরা যারা শিল্পীরা আছি, আমরা অনেকবার আবেদন জানিয়েছি, এবং এই বিষয়ে আমি গতকালও বাংলাদেশ বেতার রাঙামাটির যিনি পরিচালকের দায়িত্বে আছে ওনাকে আমি অনুরোধ করেছি যে আমরা এখানে যারা শিল্পীরা আছি, যারা আমরা অনুষ্ঠান উপস্থাপনার সাথে নানাভাবে যুক্ত আছি, প্রয়োজনে আমরা আমাদের স্থানীয় যে সাংসদ আছেন তার কাছে যাব, এখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আছেন, আমরা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা যেতে পারি, আবেদন জানাতে পারি। আমরা যদি আবেদন না জানাই তাহলে কোন প্রতিষ্ঠান হয়তো নিজের উদ্যোগে বা স্ব উদ্যোগে তারা এগিয়ে আসবে না।
তো উনি আমাকে আশ্বস্ত করেছেন একদিন হয়তো আমরা যাব। তো এই হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশ বেতারের সীমাবদ্ধতা এবং সম্ভাবনা জায়গাতেও আমি এভাবে আলোচনা করি। তো আরেকটি তথ্য এখানে আমি সম্মানিত আলোচক বৃন্দ যারা আছেন এবং যারা শুনছেন শ্রোতাবৃন্দ আছেন, আমি একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে যে আহ ইউনেস্কো একটি জরিপে দেখা গেছে যে আহ সারা সমগ্র বিশ্বের যে ৪৪,০০০-এরও বেশি কিন্তু এখনো রেডিও স্টেশন আছে। সারা বিশ্বের ৪৪,০০০-এরও বেশি কিন্তু রেডিও স্টেশন এখনো কিন্তু রয়েছে। এবং একটি সমীক্ষা দেখা গেছে যে বিশ্বের ২০% মানুষ কিন্তু প্রতিদিন কোনো না কোনো ভাবে একবার হলেও কিন্তু রেডিওর এই অনুষ্ঠানগুলো কিন্তু তারা শুনে থাকেন। কাজে আজকের যে আকাশ সংস্কৃতির যুগে এবং আজকের যে আমরা যে সাবমেরিন কেবলের যুগে যদি আমরা বলি, অথবা আজকে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলা হচ্ছে, এইগুলো যদি বিবেচনায় করি, অনেকে হয়তো বলবেন যে এই রেডিও কে শুনবেন বা রেডিও শোনার লোক নাই। কিন্তু আমি মনে করি যে রেডিও একটি রাষ্ট্রীয় গণমাধ্যম, প্রচার মাধ্যম। এই মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই রেডিওর ভূমিকার মাধ্যমে কিন্তু, অনবদ্য ভূমিকার মাধ্যমে কিন্তু আমরা এই স্বাধীনতা আমরা অর্জন করেছি এবং সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সমর্থন বা আন্তর্জাতিক সম্প্রদায়কে কিন্তু আমরা জানাতে সক্ষম হয়েছিল। তখন কিন্তু এই বাংলাদেশ বেতারের কিন্তু অনবদ্য ভূমিকা ছিল। তো যাই হোক, আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আরো অনেক আলোচক আছেন, আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে। আমি আজকের আলোচনায় যারা যারা অংশগ্রহণ করেছেন, আমাদের আজকের সম্মানিত উপস্থাপক একে সেরাম দা, অত্যন্ত শ্রদ্ধার মানুষ, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আজকে যারা যুক্ত হয়েছেন, নাবরাম দা আছেন, অ্যান্টনি রেমা দাদা আছেন, এবং সরা হাজং দাদা আছেন, আর মুজিবুল হক ভাই বুলু ভাই যুক্ত হয়েছেন। আমি সকল আলোচককে আমার প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমার কথা আপাতত এখানে শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব আনন্দজ্যোতি চাকমা। খুব সুন্দরভাবে আপনি একটা সামগ্রিক চিত্র তুলে ধরেছেন। অনেক তথ্য, অনেক বিষয় চলে এসেছে আপনার কথার মাধ্যমে এবং আমরা সমৃদ্ধ হয়েছে। অনেক কিছু জানা ছিল না আমাদের, এটা আমি জানলাম, সমৃদ্ধ হলাম, খুব ভালো লেগেছে। এবং আপনি যথার্থই বলেছেন, বাংলাদেশ বেতার অনেক ভূমিকা রাখছে আমাদের এই আদিবাসী জনগোষ্ঠীর ভাষা এবং সাহিত্যের উন্নয়নে। কিন্তু আরো অনেক কিছু করারও আছে, আরো অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগও আছে। এই সুযোগগুলো আমরা বাংলাদেশ বেতারের হাত ধরে আমরা নিতে চাই, আমরা আরো এগোতে চাই, আরো উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব নামরাম শঙ্কর, সাধারণ সম্পাদক বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ সিলেট। নামরাম শঙ্কর। ধন্যবাদ শ্রদ্ধেয় আজকের মডারেটর। বাংলাদেশে মণিপুরী সাহিত্যের প্রাতিষ্ঠানিকভাবে সাহিত্য চর্চা যার হাত ধরে, আজকের অনুষ্ঠানের বিষয় বাংলাদেশে আদিবাসী সাহিত্য নিয়ে মাসব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠানের আজ পঞ্চম দিন। আদিবাসীদের ভাষা ও সাহিত্যের উন্নয়নে বাংলাদেশ বেতারের ভূমিকা ও সীমাবদ্ধতা। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক জনাব কবি মুজিবুল হক বুলবুল, সরানন হাজং, আনন্দজ্যোতি চাকমা, অ্যান্থনি রেমা, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকের লাইভ অনুষ্ঠান যারা শুনছেন সবাইকে। সিলেট কেন্দ্র থেকে আগেও শুনেছেন, বাংলাদেশ বেতারে মণিপুরী অনুষ্ঠান শুরু হয় 1976 সালে।
মৃদঙ্গ শিরোনামের মাধ্যমে। মৃদঙ্গ অনুষ্ঠানটি প্রতি রবিবার দুপুর 1:30 থেকে দুপুর 2টা পর্যন্ত 30 মিনিটের জন্য অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। মৃদঙ্গ শিরোনামের অনুষ্ঠানটি সপ্তাহে একবার, এক রবিবার মণিপুরি ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয় এবং পরের রবিবার একই শিরোনামে প্রচারিত হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার অনুষ্ঠানমালা। মণিপুরীদের মৃদঙ্গ অনুষ্ঠানে সাহিত্য মণিপুরী আলোচনা বা অনুষ্ঠান হয় না, মূলত আমাদের সিলেটের যে সপ্তাহে 15 দিনে একদিন যে অনুষ্ঠান হয় সেটাতে গান এবং বিষয়ভিত্তিক প্রবন্ধ কথিকা হিসেবে প্রচারিত হয়, সাথে নট সঙ্গীত এবং মৃদঙ্গ বাদন। পূর্বে মৃদঙ্গ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, গল্প পাঠ, নাটক, আধুনিক গান, গীতির নকশা ইত্যাদি বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচারিত হতো। কিন্তু বর্তমানে সেগুলো আর সেভাবে আর হচ্ছে না, শুধু এই কিছু অনুষ্ঠানই সীমাবদ্ধতার মধ্যে আছে। আধুনিক বিনোদনের মাধ্যম সোশ্যাল মিডিয়ার আগ্রাসনে বেতারের অনুষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ হয়তো কমছে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু একসময় বেতারের অনুষ্ঠানই ছিল সাধারণ জনগণের গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম। আমরা ছোটকালেও দেখেছি, হয়তো 80-র দশক বা তার উপরে নিউজের জন্য, স্থানীয় সংবাদের জন্য আমরা রেডিও শুনতে দেখেছি জনগণকে। খবর নিউজের জন্য বিবিসি, ভয়েস অব আমেরিকা, চলচ্চিত্রের গান ইত্যাদি অনেক কিছুর জন্য রেডিও শুনতে আমরা দেখেছি। এবং আমাদের এই যে মৃদঙ্গ অনুষ্ঠান, সেটা শোনার জন্য রবিবারে আমরা দেখেছি যে অনেক শ্রোতা অপেক্ষা করতেন সেই রবিবারের সেই অনুষ্ঠানটির জন্য, মৃদঙ্গ অনুষ্ঠানটির জন্য। তৎকালীন অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। মণিপুরী সংকীর্তনের বিশিষ্ট গায়ক জয়চন্দ্র শর্মা, নগেন্দ্র সিংহ, এবং নট সঙ্গীতে তাপাবি দেবী, থাম্বান দেবী, মৃদঙ্গে বৃন্দ সিংহ, চন্দ্রমোহন সিংহ, আধুনিক গানে সুরেন্দ্র সিংহ, সখী দেবী, প্রজাপতি দেবী, তুলসী শর্মা, চন্দ্রকলা দেবী, মিনতি দেবী সহ অনেক উল্লেখযোগ্য গুণী শিল্পীর নাম স্মরণ করতে পারি। এছাড়াও অনেক গুণী শিল্পী রয়েছে যাদের এই মুহূর্তে আমি নাম মনে করতে পারছি না, দুঃখিত। গান, কবিতা, কথিকা লিখতেন আজকের অনুষ্ঠানের সম্মানিত মডারেটর কবি একেশেরাম, কবি মাইবম তোলেন সহ অনেক কবি। উল্লেখ্য, অনুমোদিত মণিপুরী গীতিকার হিসাবে
কবি একে সেরাম সিলেট বেতার কেন্দ্রের একজন অনুমোদিত মণিপুরী গীতিকার। সে সময় লেখা গান সুর করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার নীলমণি সিংহ, সুরেন্দ্র সিংহ সহ অনেক গুণী শিল্পী। কথিকা লিখতেন কবি এল পদ্মামণি দেবী, শামসুন্নাহার মিতা, কেয়ামুদ্দিন, এস রীনা দেবী সহ অনেক কবি, সাহিত্যিক, সংগঠক। আমি আমার পূর্ববর্তী বক্তা জনাব আনন্দজ্যোতি চাকমা দাদা বেতারের ভূমিকা এবং বেতারের সীমাবদ্ধতা, বেতারের বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করেছেন এবং উনার বক্তব্যের মাধ্যমে যেটুকু জানতে পারলাম, চট্টগ্রামে এবং রাঙামাটিতে হয়তো এই অনুষ্ঠানগুলো প্রতিদিন প্রচারিত হয়, কিন্তু আমাদের সিলেটে সেই তুলনায় একদম সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন সেখানে, এবং সেটা 30 মিনিটের জন্য। সেজন্য সে অনুষ্ঠানে মানে চাইলেও হয়তো অনেক কিছুই মানে করা সম্ভব হয়ে ওঠে না সময়ের সীমাবদ্ধতায়, এবং সেই আয়োজনে হয়তো সীমাবদ্ধতা রয়েছে। পূর্বের মতো অনুষ্ঠানমালায় বৈচিত্র্য আনতে পারলে, যথাযথ পরিকল্পনার মাধ্যমে অনুষ্ঠানের শিল্পী, কবি, সাহিত্যিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে, আমার মনে হয় বেতার বাংলাদেশের, আমাদের সিলেটের নিষ্প্রাণ এ মৃদঙ্গ অনুষ্ঠান আবারও প্রাণ ফিরে পাবে নিঃসন্দেহে। মৃদঙ্গ, পাহাড়িকা, সাউগীতাল, মাদল সহ বেতারের আদিবাসী অনুষ্ঠানকে আরো বৈচিত্র্যময় করে তোলার জন্য বিশেষ করে আমাদের সিলেটের প্রেক্ষিতে নির্ধারিত সময় আরো বাড়ানো অথবা সপ্তাহে 2 দিন বা 3 দিন করা যায় কিনা, সে ব্যাপারে আমরা বেতার কর্তৃপক্ষের প্রতি আবেদন করতে পারি। এতে শিল্পী, কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী সবাইকে সম্পৃক্ত করা যাবে। এক্ষেত্রে আমাদের মণিপুরী যে জাতিগোষ্ঠীর পক্ষ থেকেও এগিয়ে আসতে হবে। মৃদঙ্গ অনুষ্ঠানের এখন এই মৃদঙ্গ অনুষ্ঠানের দীর্ঘদিন পরিচালনার দায়িত্ব পালন করেছেন আমাদের সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নৃত্য প্রশিক্ষক শ্রী অনিল কিষাণ সিংহ। মৃদঙ্গ অনুষ্ঠানটি অদ্যাবধি দীর্ঘদিন থেকে প্রযোজক হিসাবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার শ্রী নীলমণি সিংহ। মণিপুরীদের সাহিত্য সংস্কৃতির আরো বেগবান করার জন্য বেতারের যথেষ্ট ভূমিকা, বেতারের এই অনুষ্ঠান যথেষ্ট ভূমিকা রাখতে পারে। তবে অনুষ্ঠানের সময়সীমা বা অনুষ্ঠানের পরিমাণ বাড়ানোর বিকল্প নেই। আপাতত ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে হয়তো আবার কোনো। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ কবি নামরাম শঙ্করকে। তিনি
সিলেট বেতারে মৃদঙ্গ নামে যে অনুষ্ঠানটি হয় মণিপুরীদের জন্য আয়োজিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পর্কে একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র তুলে ধরেছেন। আমি এই মৃদঙ্গ অনুষ্ঠান একেবারে সূচনার দিন থেকে 1976 সালের অক্টোবর মাস প্রথম দিন থেকে যুক্ত ছিলাম। দীর্ঘদিন আমি এই অনুষ্ঠান করেছি, এখনো যুক্ত আছি বলা যায়। আমি কথক হিসেবে এই কথিকা পাঠ করেছি এবং কখনো কখনো আমি উপস্থাপনের দায়িত্ব পালন করেছি। কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয়েছে আজকে জনাব আনন্দজ্যোতি চাকমার বক্তব্য শোনার পর, বা আমাদের হাজংদের যে অনুষ্ঠান হয় লিওয়াতানা, এই অনুষ্ঠান সম্পর্কে সরানুন হাজং যে বক্তব্য দিয়েছেন, এর প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে সিলেট বেতারের মণিপুরের অনুষ্ঠানটি তুলনামূলকভাবে অনেক ম্লান, আরো অনেক বেশি বর্ণময় হতে পারত, কিন্তু হয়নি। এটা দুঃখজনক। আরেকটি বিষয় হলো সিলেটে কিন্তু মণিপুরী জনগোষ্ঠী ছাড়াও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে যেমন খাসি জনগোষ্ঠী আছে, পাত্র জনগোষ্ঠী আছে, আছে চা শ্রমিক জনগোষ্ঠী। তাদের জন্য কিন্তু কোনো অনুষ্ঠান এখনো সিলেট বেতার থেকে করা হয়নি। এটাও আমার মনে হয় বেতার কর্তৃপক্ষের ভাবা উচিত। কারণ শুধু মণিপুরি অনুষ্ঠান করলেই হবে না, অন্যান্য যে জনগোষ্ঠীগুলো আছে তাদের ভাষা সাহিত্য নিয়েও একটা অনুষ্ঠান করা যায়। যেভাবে পার্বত্য চট্টগ্রামে আমাদের আনন্দজ্যোতি চাকমা বলেছেন যে মূল যে প্রধান যে 4টি জনগোষ্ঠী চাকমা, মারমা, ককবরক এবং ত্রিপুরা, ককবরক এবং যে পঞ্চঙ্গা তো হয় আলাদা অনুষ্ঠান, এরপর বাকি যে জাতি গোষ্ঠী আছে তাদের জন্য একটা পৃথক অনুষ্ঠান করে এরকম ভাবে সিলেটে আয়োজন করা যেত। এই ব্যাপারেও আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ধন্যবাদ কামরুন শঙ্করকে। আমি এইবারে অনুরোধ করছি, ঢাকা বেতার থেকে শাল গীতাল নামে একটি অনুষ্ঠান প্রচারিত হয় গারো ভাষায়, গারোদের জন্য। এই শাল গীতাল অনুষ্ঠানে যিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব অ্যান্থনি রেমা, গারো জনগোষ্ঠীর। আমি জনাব অ্যান্থনি রেমাকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। জনাব অ্যান্থনি রেমা। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকের এই আলোচনায় আমাকে যুক্ত করার জন্য বিশেষভাবে আজকের যারা এই আলোচনার আয়োজক তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকের যে বিষয় আলোচনার সেটি হচ্ছে আদিবাসীদের ভাষা ও সাহিত্যের উন্নয়নে বাংলাদেশ বেতারের ভূমিকা ও সীমাবদ্ধতা। তো এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আপনারা শ্রদ্ধাভাজন ব্যক্তি আপনারা যারা আছেন, আজকের এই আলোচনায় আমি সর্বকনিষ্ঠ মানুষ এবং এক ধরনের একটা অস্বস্তি নিয়েই আসলে আমি আলোচনা শুরু করছি এবং সবাইকে নমস্কার জানিয়ে নিচ্ছি। আমার বয়স এবং অভিজ্ঞতার কারণে হয়তো আমার কথাবার্তায় হয়তো অনেক ধরনের অসঙ্গতি আসতে পারবে, সেই ক্ষেত্রেও আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি বাংলাদেশ বেতারের যে সালগেতাল অনুষ্ঠান, গারোদের জন্য নির্ধারিত একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে আসলে গত বছরের অক্টোবরের 23 তারিখ থেকে। কিন্তু তার আগে এই সালগেতাল অনুষ্ঠান আমাদের বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত হচ্ছে ওই 76 সাল থেকে প্রায় 44 বছর ধরে একটা গারো ভাষায় একটা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এটা গারো জাতির জন্য অবশ্যই একটা বিশাল পাওয়া বলে আমি মনে করি এবং এটির যে ব্যাপক একটা ছিল, প্রচার এবং প্রসার ছিল গারোদের মধ্যে এই অনুষ্ঠান শোনার এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ধরনের উত্তেজনা, যে ধরনের হচ্ছে যে আবেগ আমি ছোটবেলায়, আমার একদম ছোটবেলায় যেটি আমি দেখেছি, সেটি জন্য আমি হচ্ছে যে আজকের এই আলোচনার খবর যখন শুনলাম তখন আমি আগ্রহী হয়ে উঠলাম যে আমার হয়তো এখানে আমার শৈশবের কথা বা এখন বর্তমান পরিস্থিতিকে সমন্বয় করে হয়তো কিছু বলার হয়তো আমারও থাকতে পারে। তো যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে আমি একেবারেই মধুপুরের প্রত্যন্ত একটি গ্রামের ছেলে। আমার বাড়ি হচ্ছে যে মধুপুরের থানারবাড়ি নামের একটি গ্রামে। তো আমি যখন ছোট তখন আমার এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, সেটি হয়তো আমার সাথে আরো অনেক আদিবাসী ছেলে মেয়েদেরই এই বাস্তবতা হয়তো মিলবে যে আমার এলাকায় ইলেকট্রিসিটি ছিল না, আমরা ব্যাটারি কিনতাম রেডিও শোনার জন্য, বা আমার মা বাবারা বা আমার আশপাশের যে মুরব্বীরা ছিল, তো আমরা ব্যাটারি কিনে হচ্ছে করতাম, বেতার শুনতাম। এবং আমার গ্রামের অর্থনৈতিক অবস্থার কারণেই বেশিরভাগ বাড়িতেই হচ্ছে যে এই
হয়তো এখনকার হিসেবে হয়তো খুব সামান্য মনে হতে পারে, কিন্তু সেই পরিমাণ অর্থ ব্যয় করে একটা রেডিও কেনার মতন অবস্থা আমার গ্রামের বেশিরভাগ পরিবারের ছিল না। তো সেই অবস্থায় কি হতো, আমি ছোটবেলায় যেটা দেখতাম সেটা হচ্ছে যে সাপ্তাহিক যেদিন সেই অনুষ্ঠান হবে, অনুষ্ঠান শুরু হওয়ার ১-১.৫ ঘন্টা আগে থেকে হচ্ছে যে গ্রামবাসী জড়ো হতে শুরু করতো বা পাড়াবাসী জড়ো হতে শুরু করতো যে আজকের সালগেতাল অনুষ্ঠান শুনবো। এই সালগেতাল অনুষ্ঠানকে শোনার কে কেন্দ্র করে হচ্ছে যে, যে লোকজনের যে জমায়েত, যে আবেগ, যে উত্তেজনা দেখতে পেয়েছিলাম, সেইটির কারণে হচ্ছে যে গত বছর যখন আমাকে হচ্ছে যে যখন শেষ পর্যন্ত এক ধরনের মানে কোন ধরনের ছিল না দেখেই হচ্ছে যে শেষ পর্যন্ত আমাকে বেতারে যুক্ত হতে হয়েছে, বা আমারও সেক্ষেত্রে আ কিঞ্চিৎ একটা আগ্রহের জায়গা ছিল। তো এই ছোটবেলায় দেখা সালগেতাল, যেটার পেছনে হচ্ছে, যেটার সাথে আমার পুরো শৈশবের আবেগের একটা গুরুত্বপূর্ণ, আমার শৈশবের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে আছে যে সালগেতাল। সেই সালগেতালের ৪৪ বছর পরে যখন আমি এসেছি, সালগেতালের দায়িত্ব নিচ্ছি বা সালগেতালকে হচ্ছে পরিচালনা করার মতন দুঃসাহস যখন দেখানোর চেষ্টা করছি, ঠিক সেই সময় এসে দেখছি যে সেই সালগেতালকে কেন্দ্র করে আর গারো জাতিগোষ্ঠীর মধ্যে সেই উত্তেজনা, সেই আবেগ বা সেই ধরনের যে এটাকে কেন্দ্র করে যে আ গারোদের মধ্যে যে আলোচনা, সেই বিষয়গুলো আর নাই। তো কিন্তু এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই, বা এটা সুযোগ নিশ্চয়ই কেউ কোনোদিনই হয়তো সেই স্পর্ধা হয়তো কখনোই দেখাবে না যে গারো ভাষার সম্প্রসারণ, তার গারো ভাষার চর্চা এবং সংস্কৃতির যে বিস্তার বা নিজেদের মধ্যে চর্চার যে আ মানে সুযোগ, সেই সুযোগগুলা তৈরি করে দিয়েছে অবশ্যই সালগেতাল। সেটা গারো ভাষার চর্চার ক্ষেত্রে এই সালগেতালের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি অস্বীকার করার সত্যিই কোনো সুযোগ নেই। কিন্তু আরেকটি ব্যাপার যুক্ত করতে চাই যে আ যিনি এই সালগেতাল আ অনুষ্ঠান পরিচালনা করতেন, আমি উনার নামটি স্মরণ করতে চাই। উনার নাম হচ্ছে মাইকেল মৃত্যুঞ্জয় রামা। উনি গত বছর আ উনি ওপারে চলে গেছেন। যে কারণে হচ্ছে যে অনেকদিন বেতারের আমাদের এই সালগেতাল অনুষ্ঠান বন্ধ ছিল। পরবর্তীতে আমি ৬ মাস পর হচ্ছে যে এই সালগেতাল অনুষ্ঠান শুরু করতে চাই। তো মাইকেল মৃত্যুঞ্জয় রামা তার কর্মকালীন সময়ে ৫,০০০ এর অধিক হচ্ছে যে তিনি গান রচনা করেছেন বা রেকর্ড করেছেন। প্রচারিত হয়েছে ৫,০০০ এর অধিক গান। এই ৫,০০০ এর অধিক গানের মধ্যে অনেকগুলো গান এখন পর্যন্ত বাংলাদেশের বা এই সময়কার সবথেকে জনপ্রিয় যে কয়টি গান, তার মধ্যে বেশিরভাগ গানই হচ্ছে যে বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হওয়া। আ আ এই সময়কার আ অনেকেই হচ্ছে যে গান করছে, সেগুলো অবশ্যই জনপ্রিয় হচ্ছে। কিন্তু সেই গানগুলোর আবেদন, সেগুলো এখন পর্যন্ত আমি মনে করি যে এখনকার গানগুলোর থেকে অনেক ঊর্ধ্বে। তো সম্ভাবনা নিয়ে আপনারা আ অনেকেই কথা বলেছেন। আপনারা আমার থেকে অনেক বেশি সময় ধরে বেতারের সাথে যুক্ত আছেন। আপনারা আরো অনেক বেশি জানেন এই বিষয়টি নিয়ে। তো এই বিষয়টি নিয়ে আমি আসলে খুব বেশি আ বলছি না বা বলব না। তো আমি আসলে যে কথাগুলো বলতে চাই যে আ সীমাবদ্ধতার যে জায়গাগুলো, আমার খুব অল্প সময়ের কাজের অভিজ্ঞতার মাধ্যমে আমার দেখা যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাগুলোই আসলে আমি একটু শেয়ার করতে চাই। আ আমি আজকের এই অনুষ্ঠানের একদম শুরুতে আমাদের শ্রদ্ধেয়ভাজন মুজিবুল হক বুলবুল, আ উনার কথা শুনে হচ্ছে যে আমার বেশ ইয়া লাগছিল, ভালো বোধ করছিলাম যে আ পাহাড়ের অন্তত ৪ টি আ ভাষাকে কেন্দ্র করে হচ্ছে যে বেতারে অনুষ্ঠানের মাত্রা বেড়েছে বা পরিধি বেড়েছে, বা দিন, দিন এটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়গুলো দেখলাম। এটি বেশ আনন্দের, এবং হচ্ছে যে আমি চাই যে পাহাড়ের যে আরো অন্যান্য যে ভাষাভাষী লোকজন আছে তাদের জন্যেও বেতারের অনুষ্ঠান কি বলে নতুন করে সেই অনুষ্ঠানগুলো যুক্ত হোক। সেই বিষয়টি আমি চাই। কিন্তু একটি বিষয় আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশ বেতারে ৪৪ বছর আগে যখন সালগেতাল অনুষ্ঠান শুরু হয়, তখন হচ্ছে যে বাংলাদেশ বেতারে সপ্তাহে প্রতি আ মানে সপ্তাহে ১ দিন করে হচ্ছে যে সালগেতাল অনুষ্ঠান সম্প্রচারিত হতো। তার মানে হচ্ছে কখনো, কখনো সপ্তাহে মাসে ৪ দিন, বা কখনো, কখনো সপ্তাহে ৫ দিন এই অনুষ্ঠান সম্প্রচার করা হতো। এবং প্রতিটি অনুষ্ঠানের ব্যাপ্তি ছিল হচ্ছে যে ৪৫ মিনিট। আমরা একসময় যখন সালগেতাল শুনতাম তখন হচ্ছে যে ৪৫ মিনিট এই অনুষ্ঠান শুনতাম। যেখানে হচ্ছে পাহাড়ের এই সুখবর শুনে অবশ্যই ভালো লাগছিল। কিন্তু সেই ক্ষেত্রে আবার যখন আমি আমার সালগেতালের অবস্থা যখন আ দেখছি, তখন হচ্ছে যে ৪৪ বছর আগে যে
প্রোগ্রামটি ৪৫ মিনিট ছিল, সেটি বৃদ্ধি না হয়ে এখনকার সময়ে এসে সেটির সময় ব্যক্তি দাঁড়িয়েছে হচ্ছে যে ৩০ মিনিট, এবং সামনের দিনে এই ৩০ মিনিটও আসলে করতে পারবো কিনা সেটি নিয়েও অনেক ধরনের সংশয় আছে। এই সময়টাও হয়তো কমে যেতে পারে, সেই সম্ভাবনা আছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমার সাথেই এখন তো যেহেতু ঢাকা সেন্টারেই হচ্ছে যে গারোদের এবং হাজংদের অনুষ্ঠান সম্প্রচার হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি বলে একই সাথেই কাজ করি বলা চলে। সরাদা এখানে উপস্থিত আছেন। সরাদাদের জন্য, হাজংদের জন্য যে লিওটানা অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়, সেই সম্প্রচারটি করা হচ্ছে যে গারোদের জন্য যে সম্প্রচারিত অনুষ্ঠানের জন্য যে নির্ধারিত সময় ছিল, যে নির্ধারিত দিন ছিল, সেখান থেকে একদিন বাদ দিয়ে হচ্ছে যে হাজংদের জন্য হচ্ছে যে সেই সময়টা দেওয়া ছিল। এক্ষেত্রে আমি বলবো অবশ্যই বাংলাদেশ বেতার, ঢাকার যে কর্তৃপক্ষ বা বেতারের যে কর্তৃপক্ষ, তাদের সদিচ্ছার অভাবেই আসলে এটি হয়েছে। তাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে অবশ্যই গারোদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে অক্ষুণ্ণ বা যে অবস্থায় চলছে সেই অবস্থায় রেখেই তাদের জন্য আরেকটা দিন অবশ্যই দেওয়া যেতে পারতো বলে আমি মনে করি। এটা আমার অবশ্যই ব্যক্তিগত মতামত। এবং সেই সাথে হাজংদের সাথে সাথে এই বৃহত্তর ঢাকা বিভাগে যে আর অন্যান্য ভাষাভাষীর যে আদিবাসী আছে, তাদের জন্যও নির্দিষ্ট করে কিছু সময় হয়তো চাইলেই বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ দিতে পারত। এই বিষয়টি একটু যুক্ত করতে চাই। এবং আপনারা জানেন যে হয়তো অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশ বেতারে মাইকেল মৃত্যুঞ্জয় দীর্ঘদিন আগেই আসলে সেখান থেকে নিয়েছেন, তিনি অবসর নিয়েছেন, এবং অনেক দিন ধরে সেই পোস্টে খালি আছে, এবং সেখানে নির্দিষ্ট করেই সেখানে একজন গারো এবং একজন হাজং কমিউনিটির জন্য একটি পোস্ট খালি আছে, সরি দুইটি, গারোর জন্য একটি এবং হাজংদের জন্য একটি। দীর্ঘদিন ধরে সেই পোস্ট গুলো খালি থাকলেও এখন পর্যন্ত সেই পোস্ট গুলোতে কাউকে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। আমরা যারা কাজ করছি আমরা একদম ভলান্টিয়ার, আমরা অফিসিয়ালি তাদের কোনো স্টাফ না বা তাদের কোনো মেম্বার না, আমাদের অফিসিয়াল কোনো মেম্বারশিপের কোনো কার্ড পর্যন্ত নেই। আমরা একদম স্বেচ্ছাশ্রমে প্রায় বিনামূল্যে হচ্ছে যে এই কাজগুলো করছি। কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের যে মেধা, শ্রম এবং সময়ের যে ব্যবহার, হ্যাঁ, সেই জায়গায় যদি আহ এই যে খালি জায়গাগুলো আছে, খালি পদগুলো আছে, এই পদে যদি কাউকে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে হচ্ছে যে তার পুরোটা সময়, তার পুরো মেধা এবং তার যে নেটওয়ার্ক সেটিকে কাজে লাগিয়ে হচ্ছে যে এখন যে অবস্থায় আছে তার থেকে অনেক বেশি সুন্দর এবং বৈচিত্র্যময় একটি অনুষ্ঠান নিশ্চয়ই করতে পারতো বলে আমরা মনে করছি আরকি। তো আমি আহ ও সীমাবদ্ধতার যে জায়গাগুলো আমি আরো কিছু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ বেতার কি আমাদের পূর্ববর্তী আলোচকরা বলেছেন অনেকেই যে বিশেষ করে সরাদার কাছ থেকেই শুনলাম যে এই প্রজন্মের মানুষ বেতারের অনুষ্ঠানকে আসলে যেভাবে চায় বা তাদের আকাঙ্ক্ষার জায়গা যেরকম আরকি, বাংলাদেশ বেতার কি আসলেই সত্যিই সেই ধরনের আমরা অনুষ্ঠান আ বানাতে পারছি কিনা বা সেই ধরনের অনুষ্ঠান আমরা সম্প্রচার করতে পারছি কিনা। এখনকার এই প্রজন্মের যখন আকাশ মিডিয়ার যে আ সংস্কৃতির আমরা কথা বলছি, এখন যখন হচ্ছে যে হাতের কাছে ঝকঝকে মোবাইল থাকে, তারপর হচ্ছে যে ওয়েব সিরিজ গুলো হচ্ছে যখন হচ্ছে যে দাপিয়ে বেড়াচ্ছে পুরো ইন্ডাস্ট্রিকে, সেই সময়ে আসলে বেতারের সেই জৌলুস আছে কিনা আসলে। তো আমি এটি স্বীকার করতে হয়তো কারোরই দ্বিধা থাকবে না যে বাংলাদেশ বেতার বা বেতার শিল্পটিই হচ্ছে যে তার যে জৌলুস সেটি হারিয়েছে এই সময়কালে এসে। তো এই প্রজন্মের কাছে আমি যেহেতু গারো ভাষার কমিউনিটির মানুষদের জন্য অনুষ্ঠান বানাই। তো আমার গারো কমিউনিটির যে এই প্রজন্মের যারা শ্রোতা, তারা কি আসলেই এই ধরনের অনুষ্ঠান শুনতে চায় কিনা? তো তাদের চাহিদা অনুযায়ী আবার যখন আমরা অনুষ্ঠান যখন হচ্ছে যে প্ল্যান করছি বা ডিজাইন করছি, তখন সেই ক্ষেত্রে আমরা এই বেতারের যে আভ্যন্তরীণ যে নীতিমালা এবং হচ্ছে যে তাদের যান্ত্রিক যে সীমাবদ্ধতা সেইগুলোর হচ্ছে যে আমরা সম্মুখীন হচ্ছি। আমরা হয়তো এক ধরনের প্রোগ্রাম ডিজাইন করছি বা এক ধরনের আসছে আমাদের কাছে। আমরা তো প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানের পরে আমরা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি অনেকের কাছে যে আরো কি যুক্ত করা যেতে পারে। তো ওই বিষয়গুলা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যখন প্ল্যান করছি অনেক কিছুই সেখান থেকে হচ্ছে যে বাদ দেওয়া হচ্ছে বা সেটাকে তাদের মতন করে, মানে তাদের মতন বলতে হচ্ছে যাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানগুলো হচ্ছে তাদের মতন করে হচ্ছে যে আবার হয়তো আরেকটি নতুন ধরনের আরেকটা হয়তো প্ল্যান দাঁড়াচ্ছে আরকি। তো এক্ষেত্রে আমি আরেকটা বিষয় যুক্ত করতে চাই যে যিনি সালগেতাল তত্ত্বাবধান করছেন বা লিওটানা তত্ত্বাবধান করছেন, উনি কিন্তু গারো ভাষাও বুঝেন না এবং হাজং ভাষাও বুঝেন না। এখন
যে বিষয়টি যুক্ত করতে চাই, এটি হয়তো খালি চোখে দেখলে হয়তো সেটিকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে নাও হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেটিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। সেটি হচ্ছে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর, প্রত্যেকটি ভাষাভাষীর মানুষের আলাদা একটা রুচিবোধ, আলাদা এক ধরনের চাহিদা, এবং তার entertainment বা বিনোদনের হচ্ছে যে ধরন কিন্তু আলাদা হয়ে থাকে। এখন একজন বাঙালি কি করে বুঝবেন যে গারোরা কি শুনলে তাদের মনে আনন্দ হয়? কি ধরনের গান শুনলে তাদের হচ্ছে যে আ আ তারা ও কি বলে তাদের বিবেককে নাড়া দেবে বা তাদের আ ভেতরকে নাড়া দেবে? কি ধরনের কথিকা শুনলে হচ্ছে যে তারা আরো অনুপ্রাণিত হবে সামনে তাদের ভাষা চর্চার জন্যে বা সংস্কৃতি চর্চার জন্য বা তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এগিয়ে যাবে। এই উৎসাহ পাবে কোন ধরনের কনটেন্ট থেকে? উনি নিশ্চয়ই একজন বাঙালি হিসেবে তার যে বাঙালি পার্সপেক্টিভ সেই জায়গা থেকে হয়তো উনি ভাববেন। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আমি যেটির সম্মুখীন হই সেটি হচ্ছে যে আমার যে এডিটর মানে আমার বা সরাতার একই পড়বে আমাদের। যে আমাদের আমরা তো অডিও যখন ভয়েস দেই বা আমাদের আর্টিস্টরা যখন এসে ভয়েস দিচ্ছে, কথিকা যখন এসে দিচ্ছে, তো কেউই প্রফেশনাল না, এটি আমরা স্বীকার করেই নিচ্ছি। আমাদের যারা কথিকা বলতে আসেন তাদের হচ্ছে যে অনেক ধরনের অনেকের জড়তা থাকে। কথার মধ্যে আ, ও বা হচ্ছে যে আ শব্দগত কিছু ভুল থাকে যেটা হচ্ছে আবার রিপিট করে। তো এইটি যখন আবার এডিট করতে যাওয়া হচ্ছে তখন হচ্ছে যে যিনি এডিটর উনি তো এই ভাষা সম্পর্কে একদমই অজ্ঞাত। উনি এই ভাষা সম্পর্কে কিচ্ছুই জানেন না। তার সাথে থেকে হচ্ছে যে এই পুরো বিষয়টাকে হচ্ছে যে বলে দিচ্ছে হচ্ছে। এখন যিনি সম্পাদনা করবেন উনি যদি ওই ভাষাটাই যদি না জানেন তাহলে এই সম্পাদনার যে শিল্প সেই শিল্পটাকে তিনি কিভাবে হচ্ছে যে সাজিয়ে তুলবেন? এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাই যে তত্ত্বাবধান যিনি করবেন বা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আদিবাসীদের ভাষা এবং সংস্কৃতিকে আ আ যেটি হচ্ছে যে রিপ্রেজেন্ট করছে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে যিনি তত্ত্বাবধান করবেন, উনি অবশ্যই আদিবাসী ভাষা আ পুরোপুরি না বুঝলেও অন্তত তাদের বিষয়ে বিশদ জ্ঞান রাখবেন এবং যিনি এডিটিং করবেন, এই সম্পাদনার যে শিল্প, সেই শিল্পটি যিনি সাজাবেন, তিনি অবশ্যই যেন সেই ভাষাভাষীর হন। তাহলে আমি মনে করি এই সম্পাদনার শিল্প দিয়ে তিনি বর্তমানের যে আমাদের যে কনটেন্ট সেই কনটেন্ট কেও হচ্ছে আরো অনেক বেশি বৈচিত্র্যময়, আরো বেশি শ্রুতিমধুর করে তুলতে পারবেন। তো আমি আরো কিছু বিষয় যুক্ত করতে চাই। আমি জানি না আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি কিনা। আমি একটু বেশি সময় নিলে আমাকে একটু প্লিজ আ আ রিমাইন্ড করে দেবেন। তো এখন হচ্ছে যে আ মাইকেল মৃত্যুঞ্জয় রেমা যখন হচ্ছে যে সালগেতাল পরিচালনা করতেন উনি ৫,০০০ গান করেছেন। এই পরিসংখ্যান আমি দিয়েছি। এবং আ এই সময়কালে এসে আ এখন যদিও করোনাকালীন সময় চলছে কিন্তু এই সময়কালে এসে আমি খুব কম গান রেকর্ড করতে পেরেছি। যেটির সীমাবদ্ধতা গুলো হচ্ছে যে আমি ফেস করছি সেই বিষয়গুলোই আসলে আমি একটু তুলে ধরতে চাই। কারণ আজকে আ আসলে বাংলাদেশ বেতারকে যারা কাজ করছি তাদের সীমাবদ্ধতা নিয়ে তো আলাদা করে আসলে আদৌ আর কখনো এভাবে বলার সুযোগ হবে কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত না। যেহেতু একটা সুযোগ আসছে এই কথাগুলো আমি একটু শেয়ার করতে চাই। সেটি হচ্ছে আমাদের যে শিল্পীরা গান করতে আসছেন তাদের যে সম্মানের যে অবস্থা সেটি যদি আ আমি এমনটা হয়তো আমরা সবাই জানি এই কারণে এমনটা বলার হয়তো কোনো প্রয়োজন নেই। কিন্তু কথার কথা ঢাকার উত্তরা থেকে যিনি আগারগাঁও আসবেন, উনার যাতায়াত ভাড়ার যে পরিমাণ, সেই পরিমাণটাও হচ্ছে যে তার গান গাওয়ার পরের যে সম্মানী আরকি, সেই সম্মানীতে সেই ভাড়াটুকু হচ্ছে না। এই অবস্থা হলে একজন শিল্পীকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব যে, "আসেন একটা গান করেন। আপনার গান হচ্ছে আমরা সামনের কোনো একটা প্রোগ্রামে ইয়ে করব।" কারণ হচ্ছে যে তারা বাংলাদেশ বেতারের যে তালিকাভুক্ত যে শিল্পী, সেই তালিকাভুক্তির মধ্যে তারা নাই। কাউকেই তালিকাভুক্ত করা হয়নি। যে আদিবাসী শিল্পীদেরকে তালিকাভুক্ত না করা হলে হচ্ছে যে তাদের যে সম্মানী বা আরো আনুষঙ্গিক যে সুযোগ-সুবিধা, সেগুলো উনারা নিশ্চয়ই পাবেন না। এবং এই ক্ষেত্রে শিল্পীর ব্যাপারটা তো গেল। কিন্তু শিল্পীর আগের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে ১ম একটা গান আসলে কেউ না কেউ রচনা করেন, গীতিকার রচনা করেন এবং তার পরবর্তীতে কেউ একজন সুর করেন। তারপরে হচ্ছে যে কণ্ঠশিল্পীর গলায় সেটি হচ্ছে যে আমরা শুনতে পাই। বাংলাদেশ বেতারে সালগেতালের জন্য যারা গান লিখেন বা যারা সুর করেন তারা এখন পর্যন্ত কোন ধরনের সম্মানই পান না। এখন কোন গীতিকার এবং সুরকার যদি কোন ধরনের সম্মানই না পান তাহলে হচ্ছে যে উনি হয়তো লিখবেন, তার ভেতরের তাড়নার জায়গা থেকেই লিখবেন। কিন্তু তার এই কাজের পেছনে যদি কোন ধরনের অর্থনৈতিক
যদি কোনো জীবিকার যদি কোনো বিষয় না থাকে, তাহলে হচ্ছে যে তিনি সেই বিষয়টি কতদিন আসলে কন্টিনিউ করতে পারবেন, সেই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। এবং তিনি যদি অর্থনৈতিকভাবে যদি এটি যদি তার জীবিকার একটি মাধ্যম হয়ে উঠতে পারত, তাহলে হয়তো তার যে আ লেখার যে গতি বা সুরের যে আম আ গু সুর করার যে গতি, সেই গতি এবং মান সেটি নিশ্চয়ই আরো অনেক বেশি বৃদ্ধি পেত বলে আমরা মনে করছি। আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে আ বাংলাদেশ বেতারে যে মিউজিশিয়ানরা আছেন, তারা তো অবশ্যই সবাই প্রত্যেকেই বাঙালি মিউজিশিয়ান এবং বাংলা ঘরানার গানের সাথেও তারা বাজিয়ে অভ্যস্ত। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে সাধারণ একটি তাল যখন হচ্ছে যে গারো ভাষায় গাওয়া হচ্ছে, সেই তাল আমরা দেখিয়ে দেওয়ার পরেও হচ্ছে যে ০.৫ ঘন্টার উপরে সময় লেগে যাচ্ছে তাদের সেই তাল ধরতে। অথচ ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। যাওয়াতে তো আসলে তালের কোনো পরিবর্তন ঘটছে না। কিন্তু এই যে আরেকটি ভাষার গান, এই মনস্তাত্ত্বিক ব্যাপারের কারণেই হচ্ছে অনেক ক্ষেত্রেই তাদেরকে হচ্ছে যে তাল ধরিয়ে দেওয়ার হচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে আদিবাসী গান যেখানে হচ্ছে সেখানে অবশ্যই আদিবাসী মিউজিশিয়ানদেরকেও অন্তর্ভুক্ত করার যে বিষয় সেটি নিয়ে হয়তো বাংলাদেশ বেতার ভবিষ্যতে তারা ভাবতে পারে। আমি আরো কিছু বিষয় যুক্ত করতে চাই। সেটা হচ্ছে এই যে পুরো ব্যাপারটি আমরা আলাপ করছি। আমার সালকেতাল অনুষ্ঠান হচ্ছে ৩০ মিনিটের প্রোগ্রাম। এখন এই ৩০ মিনিটের প্রোগ্রামের শ্রোতা আসলে কারা? এই ৩০ মিনিটের শ্রোতা হচ্ছে যে আমার গারো ভাষাভাষীর মানুষ। এর বাইরের মানুষ তো নিশ্চয়ই শুনবেন না। কারণ উনারা এই ভাষাটাই জানেন না। কিন্তু আ আমি যে কথাটি বিশ্বাস করি বা এটি আমার কথা না, যদিও হচ্ছে যে এটিও আ আমার ব্যক্তিগত থেকে হচ্ছে যে পড়াশোনার জায়গা থেকে হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি বা জানি, সেটি হচ্ছে যে প্রত্যেকটি ভাষা এবং ভাষার চর্চার পেছনে হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে সেই ভাষার অর্থনৈতিক কোনো গুরুত্ব আছে কিনা। এখন বাংলাদেশ বেতারে আমি ৩০ মিনিটের প্রোগ্রাম করছি ঠিক। কিন্তু এই ভাষা এবং সংস্কৃতিকে কেন্দ্র করে আমার গারো ভাষাভাষীর মানুষের আ কি বলে কোন ধরনের আগ্রহ আসলে তৈরি হচ্ছে কিনা। আমি ২ মিনিটে শেষ করব। এখন আমার গারো ভাষাভাষীর মানুষের জীবিকার পেছনে এই গারো ভাষার বা গারো সংস্কৃতির কোন অবদান থাকছে কিনা। পৃথিবীতে প্রত্যেকটা ভাষাই বেঁচে থাকে তার অর্থনৈতিক গুরুত্বের কারণে। ইংলিশ পুরো পৃথিবীর মানুষ শিখে, কারণ ইংলিশ শিখলে বেটার জব পাওয়া যায়, বেটার সেলারি হয়। এই কারণে ইংলিশ শিখে। না হলে পৃথিবীর কেউ হয়তো ইংলিশ শিখতে যেত না। বা আরেকটি ভাষা যখন আমরা বিদেশি ভাষা যখন শিখতে যাচ্ছি, কেন শিখতে যাচ্ছি? কারণ সেই ভাষাটা শিখলে আমি জানি যে আমার ভবিষ্যৎ বা আমার সন্তানের ভবিষ্যৎ হচ্ছে যে উজ্জ্বল। তার অর্থনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল। সেই ক্ষেত্রে এখন আমার রাষ্ট্রীয় বা দাপ্তরিক কোনো ধরনের কার্যক্রমে যেখানে হচ্ছে যে আমার ভাষার কোনো ব্যবহার নাই। রাষ্ট্র কর্তৃক আমার ভাষা চর্চার কারণে আমি কোনো ধরনের যখন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি না, সেক্ষেত্রে আমার গারো কমিটির বা অন্যান্য কমিটির লোকজন কেন হচ্ছে যে গারো ভাষার চর্চা করবে? আপনারা জানেন যে বিশেষ করে শহরে যারা এখন বসবাস করছে আদিবাসী লোকজন, মেক্সিমাম মা-বাবা তাদেরকে ছোটবেলা থেকেই চায়, বাংলাও না এখন। আমি বলব যে বাংলাটাও না এখন। সবাই চায় আসলে তার ছেলে-মেয়ে ইংলিশ শিখুক। ইভেন এটি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে বাঙালিদের মধ্যেও আর বাংলা ভাষা করে আলাদা করে শেখার জন্য আর খুব বেশি আগ্রহ নেই তাদের মধ্যে। ইংলিশটা শেখার এর পেছনে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি বলে মনে করছি। এখন সবশেষে হচ্ছে যে আনন্দজ্যোতি চাকমা দাদার শেষ যে কথাগুলো শুনলাম, এগুলো শুনে হচ্ছে যে সাময়িক একটি স্বস্তি পেয়েছি আমি। যে অনেক পরিসংখ্যান শুনলাম যে অনেকেই এখনো বেতার শুনছেন। এটি অবশ্যই স্বস্তিদায়ক একটি খবর। কিন্তু আমি যেটি বলছি, আদিবাসীদের ভাষার যদি কোনো অর্থনৈতিক গুরুত্ব যদি তৈরি না করতে পারে রাষ্ট্র, তাহলে এই সংখ্যা দিন, দিন কমতে থাকবে এবং আমাদের ভাষা এবং সংস্কৃতি সেটিও আস্তে, আস্তে বিলুপ্তির পথে যাবে। আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব অ্যান্থনি রেমা। আপনি সর্বশেষ বক্তা আমাদের এই প্রথম রাউন্ডের এবং সর্বকনিষ্ঠ বক্তা উনি যে থেকে বলেছেন এবং সবচেয়ে বেশি সময়ও নিয়েছেন। তবে আপনি আচ্ছা। চমৎকারভাবে সীমাবদ্ধতার জায়গাটা আপনি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আহ আমরা জানি বাংলাদেশ বেতারের ভূমিকা একেবারে কম নয় আমাদের ভাষা এবং সাহিত্যের উন্নয়নে, কিন্তু সীমাবদ্ধতার অনেক জায়গা আছে। আপনি অনেক কিছু তুলে ধরেছেন। এর সাথে আমি একটা যুক্ত করতে চাই। আমি সিলেট বেতারের অভিজ্ঞতা থেকে বলছি। সিলেট বেতারে আমি বলেছি আগেই যে প্রথম দিন থেকে আমি যুক্ত আছি মণিপুরী অনুষ্ঠানে।
এখানে আমরা যেটা করি এটা হলো যে আমাদের মণিপুরি ভাষায় আমরা কথিকা পাঠ করি, কবিতা পাঠ করি, গল্প পাঠ করি অথবা গান গাই আমরা। কিন্তু আমাদের যেহেতু আমাদের ভাষা বুঝেন না, যে কর্মকর্তা যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তারা বুঝেন না, তাদেরকে বাংলা অনুবাদ করে দিতে হয় তাদের এডিটিং এর জন্য। অর্থাৎ আমি একটা কথিকা লিখলাম 7 মিনিটের 10 মিনিটের একটা কথিকা, বেশ দীর্ঘ 3-4 পৃষ্ঠা ব্যাপী, ওইটা আবার সেই একইভাবে বাংলায় আবার লিখতে হয়, দুইভাবে লিখতে হয় আমাদের। অর্থাৎ আমাদের শ্রম হচ্ছে ডাবল, কিন্তু পারিশ্রমিক হচ্ছে অন্যান্যের চেয়ে অর্ধেক কম। এই যে আমাদের একটা সমস্যা, এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের, এটা কোনো সমাধান নেই। এটার জন্য আপনি বলেছেন যে আমাদের ভাষা জানে এমন কেউ যদি দায়িত্বে থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না, কিন্তু এটাও আমাদের করতে হচ্ছে। যাই হোক, আপনি চমৎকার বলেছেন। আমাদের প্রথম রাউন্ডের আলোচনা মোটামুটি শেষ হলো। এরপরে আমাদের যারা সরাসরি যুক্ত আছেন জুমে অথবা অনলাইনে লাইভে যারা শুনছেন, তারা যদি কোনো প্রশ্ন করেন আমাদের যারা আলোচক তাদের কাছে, তাহলে আমাদের মাধ্যমে আপনারা প্রশ্ন উত্থাপন করতে পারেন। আমাদের আলোচকেরা সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। আমার নিজেরও প্রশ্ন আছে, যেমন আমি প্রথম যে লিওয়াটানার পরিচালক ফরানুন হাজংকে বলেছিলাম যে হাজং অনুষ্ঠান কবে হয়, কখন হয়, কত সময় নিয়ে হয়, এগুলো জানার আমার আগ্রহ আছে। এটা একটা প্রশ্ন। তো অন্যান্য যদি প্রশ্ন থাকে এগুলা এখন কিভাবে করবেন, আসলে আমি এই টেকনিক্যাল বিষয়গুলো বেশি বুঝি না। আমার মনে হয় মিররের এডিটর ইন চিফ হামম প্রমোদ যদি যুক্ত হন এবং যদি হামম প্রমোদ এই সব বিষয়গুলো একটু দেখেন, তাহলে আমাদের ভালো লাগবে এবং সুবিধা হবে। ধন্যবাদ কাকা। আজকে এখানে আমরা লাইভ ফেসবুকে সরাসরি না করলেও আমরা ইউটিউবে যে লাইভ হচ্ছে ওইটাই আমরা সরাসরি সম্প্রচার করছি। আর ইউটিউবে আমাদের এখানে যুক্ত আছেন অনেকেই, তো ওনারা অনেক কমেন্ট করেছেন কিন্তু প্রশ্ন আকারে না। আমাকে কি শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তো এখন এখানে যে কমেন্ট আসছে এখান থেকে আমি কয়েকটা কমেন্ট পড়ি, আর কোয়েশ্চেন খুব একটা নেই, কোয়েশ্চেন আমার কিছু আছে। তো রোশনারাবাসী সবাইকে শুভ সন্ধ্যা জানিয়েছেন এবং সুন্দর আয়োজনের সাথে সুন্দর আয়োজন হচ্ছে ওটা জানাচ্ছেন এবং সাথে আছি ওটা বলেছেন। তারপরে শুভ্রজ্যোতি চাকমা অনুষ্ঠানটির সাথে আছি, আলোচনা ভালো লাগছে। কবিতা চাকমা ফ্রম অস্ট্রেলিয়া, উনি বলেছেন যে প্রোগ্রামটা খুবই ভালো, আই এম এনজয়িং দ্য ডিসকাশন এন্ড লার্নিং এ লট টু। তারপরে হলো সোহেল হাজং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। কবিতা চাকমা আরো অনেক কথা বলেছেন, আমি কয়েকটা এখানে উদ্ধৃতি হিসাবে বলি। Thanks Salam for your brief but an analytical discussion. It can enrich all by taking some comparing measure by each detail responsible authority and learning from each other. তো এইভাবে উনি আরো এই যে অ্যান্টনি রেমার কথা শুনে তার আগে যে স্মৃতিগুলা ওইটা জাগরিত হয়েছে বলেছেন। তারপরে হলো যে অ্যান্টনি রেমার যে কয়েকটা যে মানে কি বলবো যে পর্যবেক্ষণ বা যে ধরনের কয়েকটা প্রসঙ্গ যিনি তুলে ধরেছেন ওইটাকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি ওইটা নিয়ে আমাদের আরো ভাবার কথা বলেছেন। তারপরে হলো এখানে যে আর্থিক সমস্যা, তারপরে আমাদের যে বিভিন্ন ধরনের যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো, বিশেষ করে যে বাংলাদেশ ব্যাটারের ওইটাকে যে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে না ওইটা নিয়েও প্রশ্ন তুলেছেন। এর মধ্যে আছেন আমাদের সোহেল হাজংও ওই একই কথাই বলেছেন যে অ্যান্টনি রেমার যে পয়েন্টগুলা খুবই সুন্দর হয়েছে। ইজ ইট গুড পয়েন্ট, বাংলাদেশ ব্যাটার শুড রিক্রুট ইন্ডিজিনাস রেসপন্সিবল স্টাফ ফর দোজ গারো এন্ড হাজং প্রোগ্রাম। শুধু গারো এন্ড হাজং প্রোগ্রামের জন্য না, আমি মনে করি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমাদের এই ধরনের প্রোগ্রাম হয় সবখানে এই যিনি দায়িত্বে থাকবেন ওনাকে যদি আমাদের আদিবাসীদের মধ্য থেকে কাউকে বা অন্তত পক্ষে কিছু কি বলবো ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। ওইটুকু হলো এখন পর্যন্ত আমি বলি। এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের মডারেটরের কাছে। আপনি সরাসরি প্রশ্ন উত্তরটা আমাদের মধ্য থেকে শুরু করি, খুব একটা আমাদের এখানে প্রশ্ন নেই। তো আমি একটা প্রশ্ন রেখে যাই এখানে, বিশেষ করে যারা এখানে আছেন, আমি চিটাগাং পার্বত্য চট্টগ্রাম থেকে যে আমাদের মুজিবুল হক বুলবুল স্যারের কাছে আমি প্রথমে জানতে চাই যে এই ধরনের যে বেতারটাকে আপনার যদি জানা থাকে বা শুভজ্যোতি দাও বলেন যে ওইটাকে প্রণোদনা বা ওইটাকে কি করার জন্য সরকারের কোনো ধরনের
বা বাংলাদেশ বেতারের কোনো ধরনের প্ল্যান বা প্রোগ্রাম আছে কিনা, বা যদি না থাকে তাহলে কোথায় গেলে আমরা কিভাবে ওনাদেরকে আমাদের যে কথাগুলো মানে পৌঁছাতে পারি, ওটা একটু বলবেন প্লিজ। ধন্যবাদ। কবি মুজিবুল হক বুলবুল, আপনি আমার মনে হয় এই হামম প্রমোদের এই প্রশ্নের উত্তর তো দেবেন, সাথে যদি সব আলোচনা শোনার পরে সামগ্রিক বিষয় নিয়ে যদি একটু মন্তব্য করেন আমরা আনন্দিত হব। এরপরে প্রশ্ন যেহেতু খুব একটা নেই, আমার মনে হয় আপনি একটা সামগ্রিক বিষয় নিয়ে একটু আলোচনা করে নেবেন প্লিজ। বলু ভাই কি আছেন আমাদের সাথে? ওনার মিউট, কিন্তু কথা বলছেন। হ্যাঁ, উনি মিউট আছেন, উনার মিউট আছে, তো ধন্যবাদ। মিউটটা একটু। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, জি। শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, আমি একে সেরাম এর উপস্থাপনায় আজকে যে সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপিত হচ্ছে, এটার জন্য আমি সেরাম একে সেরামকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এতক্ষণ আমরা যে আলোচনা শুনলাম, অ্যান্টনি রেমা, সুরা হাজং, হামুম প্রমোদ কানাডা থেকে, আনন্দজ্যোতি চাকমা, নামরাম শঙ্কর, আমরা সবার কাছ থেকেই আমরা যে বক্তব্য শুনেছি, সেটি শুনে আমার যেটা মনে হয়েছে যে আমাদের প্রথমেই দরকার একটি সমন্বয়। আমি আসলে জানতাম না, এটা নতুন একটা অভিজ্ঞতা আমার, যে আপনার যে বেতারের বিভিন্ন যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোর মধ্যে একটি সমন্বয়ের প্রয়োজন প্রথমেই। যেমন রাঙামাটিতে আমরা শুনলাম যে রাঙামাটিতে বেশি সময় পাওয়া যাচ্ছে, বেশি অনুষ্ঠান হচ্ছে, অন্যদিকে অন্যান্য কেন্দ্রে সময়সীমা কম এবং অনুষ্ঠানের ব্যাপকতা ব্যক্তিও কম। তা আমার মনে হয় আমরা যে সমস্ত কেন্দ্রে যারা কাজ করছেন, তারা যদি আমরা সবাই যদি সকলের সঙ্গে একটি সমন্বয় করতে পারি এবং সেটা যদি আমরা বেতার কর্তৃপক্ষকে জানাতে পারি, আমার মনে হয় এটা অনেক ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। এবং অ্যান্টনি রেমা, স্নেহভাজনে বলবো যে আমরা অনেক সিনিয়র। রেডিওর বেতারের কথা বলা হয়েছে। 1971 সালে এই রাঙামাটিতে যখন বিদ্যুৎ ছিল না, তখন 1971 সালে এই ব্যাটারি চালিত, যেটা অ্যান্টনি বলেছে, তখন আমরা ব্যাটারি চালিত সেই রেডিওটি এখনো আমার কাছে রয়েছে। সেই রেডিওতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আমরা শুনেছিলাম। হাতে গোনা রেডিও ছিল, আমাদের একটা রেডিও ছিল, সেটা এখনো আমার কাছে সযত্নে রয়েছে। এবং সেই রেডিওর মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ কিন্তু অনেকেই রাঙামাটিতে শুনেছিল। এবং এর পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আমরা তখন রাঙামাটি থেকে আমরা ভারতের দিকে আমরা রওনা হয়েছি। আমার সর্বশেষ অবস্থান ছিল রামগড়ে। রামগড় যতক্ষণ না পর্যন্ত মুক্তিযোদ্ধাদের দখলে ছিল, তখন পর্যন্ত আমরা রামগড়ে ছিলাম। এবং যখন রামগড়টিও পতন হয় পাকিস্তানি বাহিনীর কাছে, তখন আমরা শরণার্থী হিসেবে আমরা রামগড়ের অপর পার মানে সাবরুম মহকুমাতে, আমরা ভারতের সাবরুম মহকুমায় আমরা চলে গেলাম। এবং এই রেডিওটি তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান এবং বিবিসির অনুষ্ঠান আমরা এই রেডিওর মাধ্যমে শুনতাম। এবং কোনো সংবাদ, তখন তো আর মোবাইল ছিল না, কিছুই ছিল না, তখন একমাত্র এই রেডিওর অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু এই সমস্ত এই স্বাধীনতা সংগ্রামটি তখন কিন্তু পরিচালিত হয়েছিল শুধুমাত্র রেডিওর কারণে। তো এটা একটা অত্যন্ত প্রাচীন একটা মাধ্যম, কিন্তু এটা এখনো সগৌরবে অব্যাহত রয়েছে। এই আধুনিক যুগেও কিন্তু এটা কার্যকর রয়েছে। আমরা এখন অনুষ্ঠান করছি, সেই 71-এ আমরা যেই অবস্থা দেখেছি, এখন অনেক আধুনিক অবস্থায় গিয়ে FM এর মাধ্যমেও আমরা অনুষ্ঠান শুনতে পাচ্ছি, মোবাইলেও শুনতে পাচ্ছি। আর যেটা বলা হয়েছে যে রাঙামাটিতেও কিন্তু ইদানিংও এই আধুনিক সময়ে কিন্তু এটি রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে কিন্তু রেডিওর ব্যবহার রয়েছে। অনেকে যারা জুমে চাষ করেন বা মাছ ধরেন, আদিবাসীর অনেকেও বা বাঙালি জনগোষ্ঠীর অনেকেও কিন্তু এই রেডিওর মাধ্যমে রেডিওটি উপভোগ করে থাকেন। তা আমি যেটা বলবো যে আমরা যেটা বৈষম্য দেখতে পাচ্ছি, সেই মানে এই যেটি
পারিশ্রমিকের ব্যাপার, সম্মানের ব্যাপার যেটা রয়েছে, বেতার কেন্দ্র থেকে যে সম্মানী দেওয়া হয়, সেই সম্মানীটা যদি সবার মানে যদি মাত্রাটা যদি সবার জন্য একই হয়, যদিও এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা বিভাজন থাকতেই পারে, কিন্তু তারপরেও যদি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়, এবং অ্যান্টনিজরা বলেছে যে যারা গীতিকার তারা পারিশ্রমিক তারা সম্মানী পাচ্ছে না। আমার মনে হয় একজন গীতিকার অবশ্যই সম্মানী পাওয়ার সেই দাবি রাখে, এবং তাদেরকে যদি সম্মানী দেওয়া হয় তাহলে সেই তার যে সৃজনশীল প্রতিভা, সেই গীত রচনার জন্য সেই সৃজনশীল প্রতিভা বিকাশে সেটা অত্যন্ত উপযোগী হবে বলে আমি মনে করি। এবং এই আদিবাসী সাহিত্য সংস্কৃতিকে আরো ব্যাপকভাবে প্রচারের জন্য, বিকাশের জন্য এবং চর্চার জন্য সাহিত্য এবং সংস্কৃতির সকল ক্ষেত্রে এটা যাতে রেডিওতে, বেতারে যাতে এটা প্রচার হয়, সে বিষয়ে তাদের সময়টাকে বাড়িয়ে দিতে হবে। সময় বাড়ানো হলে কিন্তু আমরা বিভিন্ন শাখায় এর চর্চাকে আমরা দেখতে পাবো। তো আমি মনে করি আজকে যে অনুষ্ঠানটা আমরা যে আলোচনা সভা যেটা হচ্ছে, সেটি আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন যখন আমরা যুক্ত হয়েছি, তো আমি গতকাল মাত্র আমি শুনেছি যে অনুষ্ঠানটা হবে, তাও রাত্রে শুনেছি, আনন্দজ্যোতি আমাকে টেলিফোন করেছিল যে এই ধরনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং আমি সানন্দে তাকে সায় দিয়েছি। কিন্তু যদি আমি কয়েকদিন আগে যদি আমি মেসেজটা পেতাম, তাহলে হয়তো আমি একটু প্রস্তুতি নিতে পারতাম যে রেডিওতে, বেতারে কি কি সমস্যা রয়েছে বা কি ধরনের বিষয়ে আমরা আমাদের মধ্যে আলোচনা করতে পারি। তো আগামীতে যদি এই ধরনের অনুষ্ঠান হয়, যদি আমাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়, তাহলে বিষয়টি সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করে সেটি আমরা নিজেদের মধ্যে আমরা একটা আলোচনা করতে পারি, এবং কোন কোন বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানাবো বা জানানো উচিত সেটি আমরা সিদ্ধান্ত আমরা নিতে পারি। তো আজকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি রাঙামাটি থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করি যে আমাদের মধ্যে এই পারস্পরিক সমন্বয়টা যদি থাকে তাহলে কিন্তু, এবং সমস্যা যেগুলো থাকে সেগুলি যদি আমরা বিনিময় করতে পারি, তাহলে আমরা নিজেদের উদ্যোগেই আমরা কর্তৃপক্ষকে আমরা এটা জানাতে পারবো। হয়তো অনেক সময় কর্তৃপক্ষ বুঝতে পারছেন না যে কি বিষয়টা সংযোজন করলে অনুষ্ঠান ভালো হবে, কোথায় দুর্বলতা রয়েছে, সেগুলি যদি আমরা তাদেরকে না জানাতে পারি তাহলে তো তারা সিদ্ধান্ত নিতে পারবেন না। সুতরাং আমি সবার কাছে আমার অনুরোধ থাকবে যে যার যার অবস্থান থেকে তার সমস্যাটুকু যদি আমরা বিনিময় করতে পারি, এবং সেই সমস্যাকে যদি আমরা কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারি, তাহলে মনে হয় আমরা আমাদের সমস্যা নিরসনে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমাকে কিছু বলার জন্য এবং আবার সুযোগ দেওয়ার জন্য আমি উপস্থাপককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা ধৈর্য ধরে শুনছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ কবি মুজিবুর হক বুলবুল। স্বল্প সময়ের নোটিশে হলেও আপনি যে যুক্ত হয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আপনার যুক্ত হওয়ার কারণে কিন্তু আমাদের অনুষ্ঠানটি আরো সমৃদ্ধ হয়েছে। আর এখন অনেকগুলো সুপরামর্শ দিয়েছেন। আসলে আমাদের অনেক কিছু করার আছে এখানে, খালি ব্যর্থতা বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের নয়, আমরা যারা এর উপকার ভুগি আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক কিছু করার আছে, কিন্তু আমরাও সেভাবে দায়িত্ব পালন করি না। মানে যৌথ উদ্যোগের মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি ধন্যবাদ। এবারে আমি হাজং জনগোষ্ঠীর আমাদের জনাব ফারানুন হাজং, আপনি, আপনাকে আমি একটা প্রশ্নও করেছি, এই প্রশ্নের উত্তর পাশাপাশি আপনি সামগ্রিক বিষয় নিয়ে একটা সমাপনী বক্তব্যের মতো করে কিছু বলুন। খুব বেশি দীর্ঘ সময়ও নেবেন না, একটু সংক্ষিপ্ত করে আপনি এটা সমাপনী বক্তব্য হিসাবে কিছু বলুন। আর আমার প্রশ্ন ছিল আপনাদের অনুষ্ঠান নিয়ে, অনুষ্ঠান সম্পর্কে একটু আলোকপাত করবেন। ধন্যবাদ। জনাব ফারানুন হাজং। হ্যাঁ হ্যালো। দাদা, হ্যাঁ, আমি
একটু ইয়েতে ছিলাম, বাইরে ছিলাম, আমি শুনতে পারি নাই। ও না, কি আমি কোনো প্রশ্ন আমি ছিল না? বলছি না, কোনো এমনিতে প্রশ্ন নাই। প্রশ্ন আমি একটা করেছিলাম আপনাকে প্রথমেই, যে আপনাদের জি। অনুষ্ঠান সম্পর্কে, এই বিষয়টা সম্পর্কে একটু মন্তব্য করবেন। আর যেহেতু অন্য কোনো প্রশ্ন নেই, আমরা আপনার সমাপনী বক্তব্য হিসেবে সামগ্রিক অনুষ্ঠান, আজকে যে আলোচনা সবকিছু শুনলেন, এরপরে আপনার একটা সমাপনী বক্তব্য হিসেবে সংক্ষেপে কিছু বলবেন, এটুকু বলার আচ্ছা। জন্য আপনাকে ও অনুরোধ। আচ্ছা। আহ, আমাদের বাংলাদেশ বেতার ঢাকা যে কেন্দ্র থেকে আমরা যে প্রচার করছি আদিবাসীদের অনুষ্ঠান, লেওয়াতানা হাজংদের এবং সালগিতাল গারো সম্প্রদায়ের, তো আমার যে না বলা কথাগুলো আমার মনে হয় এন্টনি রেমা খুব ভালো, ছোট ভাই খুব ভালোই বলেছেন। ওনার কাছ থেকেই আপনারা শুনেছেন অনেক তথ্য। তো যাই হোক, আমরা একই সাথে কাজ করছি, একই স্টুডিও, একই কি বলে গানের স্টুডিও, গানের রেকর্ডিং স্টুডিও, ভয়েস রেকর্ডিং স্টুডিও, একই সাথে আমরা কাজ করছি। তো উনি আমাদের যে সমস্যা, আমরা যেগুলো আর কি সীমাবদ্ধতা বা সমস্যা আমাদের, এগুলো তো সবই বলেছেন এন্টনি রেমা। আর আমাদের যে লেওয়াতানা, আমরা ওই ওই যে প্রতি মাসের যে শুক্রবার, প্রতি শুক্রবার আমরা অনুষ্ঠান করে থাকি। এটা গারো সম্প্রদায়ের লেওয়াতানা সালগিতাল প্রতি মাসে 3বার বা 4বার হয়, মানে যে মাসে 4 সপ্তাহ পরে শুক্রবার, চার শুক্রবার। তো সে মাসে সালগিতাল 3 সপ্তাহ করে থেকে, আর আমরা হাজংগের যে লেওয়াতানা আমরা 1 সপ্তাহ করি আর কি 30 মিনিটের। আর যে মাসে পাঁচটি শুক্রবার পরে, সেখানে গারোরা সালগিতাল করেন 4 সপ্তাহ, আমরা 1 সপ্তাহ করি আর কি প্রতি মাসে শুক্রবার 30 মিনিটের। ঠিক আছে আর আমার যে আমার একই কথা, এই যে এন্টনি রেমা খুব ভালোই বলেছেন, আমাদের যে এটা রিপিট করার দরকার নাই। আমাদের যে সম্মানী, আমরা যে কাজ করি, আমরা যে সময় দিই, শ্রম দিই, আমরা আসলে এগুলো পাই না। যে এটা বেতার কর্তৃপক্ষ যদি মেসেজ পেয়ে থাকে বা যেভাবে হোক হয়তো পাবেন, আশা করছি ওনারা এটা বিবেচনা করবেন। হ্যাঁ। আর আমাদের যে শিল্পী, কণ্ঠশিল্পীরা যারা আসেন, বিশেষ করে আমাদের এলাকা থেকে, আমাদের প্রত্যন্ত অঞ্চল, আমাদের সেই ময়মনসিংহের যে সীমান্তবর্তী এলাকা থেকে যে সমস্ত শিল্পীরা ঢাকায় এসে অনুষ্ঠান সহযোগিতা করেন, গান বা ভয়েস আইটেম গুলোতে, তাদের যে যাতায়াত খরচ, তাদের থাকা খাওয়া, আপনারা জানেন ঢাকাতে এসে রিহার্সাল করা, তারপর অনুষ্ঠান করা, রেকর্ডিং করা, তাদের যাতায়াত আমরা ঠিক মতো দিতে পারি না। আর এন্টনি রেমা খুব সুন্দর কথাই বলেছেন, ওই যে আমাদের প্রতি মাসে প্রতি প্রোগ্রামে তো আমাদের 3টা বা 2টা গান, নতুন গান আমরা দেওয়ার চেষ্টা করি। তো সেখানে একটা গানে যে জড়িত গীতিকার, সুরকার, হ্যাঁ, তো ওনারা যে গান লিখবেন বা যিনি সুরকার সুর দিবেন, তাদের যে পারিশ্রমিক, তাদের যে সম্মানী যে আমরা যে দেওয়া উচিত আমরা দিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা, বা কর্তৃপক্ষ আমাদের সেভাবে সম্মানী ওইভাবে ব্যবস্থা করতে পারেন নাই বা দেওয়া হচ্ছে না আমাদের, যার ফলে এটা আমরা ভুক্তভোগী। আমরা আসলে খারাপ লাগে এটা আমার ব্যক্তিগত ভাবে, বা আমাদের সাংগঠনিক আমাদের যে সাংস্কৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে। এরপর আমি জানাই, যে কৃতজ্ঞতা জানাই যে সমাজের জন্য, জাতির জন্য ওনারা কাজ করে যাচ্ছেন বিনা শ্রমে। তো ওদের যদি আমরা সম্মানী কিছু দিতে পারতাম আরো ভালো লাগতো। আর সব শেষে এটা আর কি, আমি আবারও আপনাদের ধন্যবাদ দিই যে আপনারা অত সুন্দর অনুষ্ঠান একটা আয়োজন করেছেন আজকে। অনেকের কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য শুনেছেন। আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রীয় গণমাধ্যম জাতীয় বেতার, এই সম্পর্কে অনেক কিছু আপনার তথ্য পেয়ে গেছেন। আর আপনারা উপস্থিত আজকের আয়োজক এবং উপস্থিত আমাদের যে সুধী আলোচক বৃন্দ এবং যারা লাইভ শুনছেন, সবাইকে আমার আবারও অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর বাংলাদেশ বেতার রেডিওর বাংলাদেশ বেতারের যে অনুষ্ঠান এগুলো শুনবেন, এটাই কামনা রইল আর কি। আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জনাব সারানন আজম। চমৎকার বলেছেন আপনি। আমরা আসলে আমাদের নিজেদের মধ্যেও একটা সমন্বয় থাকা দরকার। আমরা যারা এরকম অনুষ্ঠান করি, অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, আমাদের নিজেদের মধ্যে সমন্বয় থাকলে আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা নিজেরা আলোচনা করলে এই মিটিং এর বাইরেও ব্যক্তিগত পর্যায়ে হলেও তাহলে বোধহয় আরো একটু সুবিধা হবে। এবারে আমি অনুরোধ করব জনাব আনন্দজ্যোতি চাকমাকে। আপনি তো আমাদেরকে অনেক আশাবাদের কথা শুনিয়েছেন। রাঙামাটিতে 4টি জনগোষ্ঠীর পৃথক পৃথক 4টি অনুষ্ঠান হয়। অন্যান্য যে জনগোষ্ঠীগুলো আছে তাদের নিয়েও একটা অনুষ্ঠান হয়। আপনি একটু আমাদেরকে আরেকটু পরিষ্কারভাবে যদি বলেন যে অনুষ্ঠানগুলো যে চাকমা, মারমা, তঞ্চঙ্গা বা ত্রিপুরাদের নিয়ে যে অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠানের নাম কি, অনুষ্ঠানের ব্যাপ্তি কতটুকু, এবং এটা কি দৈনিক অনুষ্ঠান হয় নাকি সাপ্তাহিক অনুষ্ঠান, বা অন্যান্যদের যে অনুষ্ঠান এটা কবে কখন হয়, এই সমস্ত ব্যাপারে একটু তথ্য যদি দেন তাহলে আমরা আরো উপকৃত হব, আরো একটু সমৃদ্ধ হব। আর এর সাথে আপনি সমাপনী বক্তব্য হিসাবে সংক্ষেপে আর একটু যুক্ত করে আমাদেরকে কিছু বললে আমরা খুশি হই। জনাব আনন্দজ্যোতি চাকমা। হ্যাঁ, ধন্যবাদ সেরাম দাকে আমাকে পুনরায় কিছু বলার বা সংযুক্ত করার সুযোগ প্রদান করবার জন্য। আজকে আমি খুব আনন্দিত যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আদিবাসী জনগোষ্ঠী, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতির সর্বশেষ অবস্থানটা কোন জায়গায় রয়েছে, এই বিষয়গুলো বিশেষ করে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের জায়গাটুকু বা আমাদের স্পেসটুকু কতটুকু রয়েছে, এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। আগামীতে আরো হয়তো এভাবে আমাদের আলোচনা হবে। যে বিষয়টি আমি আমার প্রথম রাউন্ডের বক্তব্যে আমি উপস্থাপন করেছিলাম যে এখানে কিছুটা প্রেক্ষাপট ভিন্ন। বিশেষ করে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে এখানে আদিবাসী জনসংখ্যার মানুষ একই এলাকার মধ্যে ঘনবসতিপূর্ণভাবে একসাথে বসবাস করার কারণে হয়তোবা কিছুটা আমরা সমতলের যে আদিবাসী আমাদের ভাই বোনেরা রয়েছে তাদের থেকে কিছুটা আমরা সুবিধাজনক অবস্থানে রয়েছি বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। এবং এখানে যেমন আমি কিছু উদাহরণ দিতে পারি, যে তার মধ্যে হচ্ছে যেমন চাকমাদের একটি শব্দ আছে যে গীতপই। গীতপই মানে হচ্ছে যে সঙ্গীতের আসর, এ ধরনের বাংলায় যদি বলি। এই গীতপই অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার এটি খুব সম্ভবত 25 মিনিটের জন্য প্রচার করা হয়। যে ওখানে কেবলই আমাদের সেই যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা গীতিকার এবং সুরকার রয়েছে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় রঞ্জিত দেওয়ান, আমাদের শাহানা দেওয়ান আছেন, অমর শান্তি চাকমা, সুগত চাকমা, নানা ধরনের যে লিখিত গান, এই সমস্ত গানগুলোর পাশাপাশি এখানে আরো যারা নবীন যারা লিখছেন, সুর দিচ্ছেন, তাদের সঙ্গীতগুলো কিন্তু এই গীতপয়ের মাধ্যমে, এটা শুধু চাকমাদের জন্য এটি বরাদ্দ রাখা আছে প্রতি মঙ্গলবারে। তো এভাবে আমি যতটুকু জানি কোনো না কোনো ভাবে সপ্তাহের 6 দিনই কিন্তু আমাদের এখানে বিভিন্ন ভাষাভাষীর যে জনগোষ্ঠীর যে সঙ্গীত গুলো আছে এগুলো প্রচারিত হচ্ছে। যেমন যে বললাম রাঙাসুর একটি অনুষ্ঠান আছে, এই রাঙাসুর অনুষ্ঠানে এখানে মিক্স যে যে ডাইভার্সিটিটা এখানে আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে ওখানে পাঙ্কো, খিয়াং, চা, গুর্খাদের এই গানগুলো কিন্তু একসাথে এখানে প্রচার করা হচ্ছে। তো এভাবে আমরা আরো দেখি যে যেমন মহিলাদের যে বিশেষত গর্ভবতী মহিলা যারা আছেন তাদের যে ওই সময়কালীন যে তাদের যে স্বাস্থ্য ঝুঁকি কি, এ ধরনের যে সচেতনতামূলক অনুষ্ঠানগুলো কিন্তু চাকমা ভাষায় প্রচার করা হচ্ছে। এতে করে আমাদের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যে যারা রয়েছেন, যারা রেডিও শোনেন, এখন তো রেডিও শুধু থাকতে হয় না, আমরা এখন এফএম এর মাধ্যমে ছোট্ট একটি মোবাইল ফোন দিয়েও কিন্তু আমরা আমাদের এখানে রাঙামাটি যে 103.2
যে মেগাহার্টসে, ওখানে ওখানে ওই স্টেশনে ওখানে টিউন করলে কিন্তু আমরা সেই গ্রামের যেই জায়গায় থাকি না কেন আমরা কিন্তু এই অনুষ্ঠানগুলো সুযোগ শোনার একটা সুযোগ পাচ্ছি। ছোট্ট একটি মোবাইল ফোন দিয়েই কিন্তু আর সেটা সুযোগ আছে। তো এভাবে দাদা আসলে যদি বলি মোটামুটি এখানে রাঙামাটিতে হচ্ছে। তবে অ্যান্টনি রেমা যে বিষয়গুলো অবতারণা করেছেন অবশ্যই অত্যন্ত যুক্তিসঙ্গত, এবং সর্বশেষ আমাদের মুজিবুল হক বুলবুল ভাই, তিনি দীর্ঘদিন ধরে রাঙামাটিতে সে স্বাধীনতার সময় থেকে কিন্তু রাঙামাটিতে অবস্থান করছেন। উনি অনেকগুলো বিষয় জানেন। তো এখানে সম্মানের বিষয়টা আসলে নতুন করে বলবার কিছু নেই। এখানে আমরা তো জানি রাষ্ট্রের অনেক জায়গায় কিন্তু অবাধে কিন্তু টাকা ছড়াছড়ি অবস্থায় রয়ে গেছে। কিন্তু এখানে রেডিওতে যদি আসেন একজন শিল্পীর, তাকে সম্মানী জায়গাটা, একজন গীতিকার যে তিনি তালিকাভুক্ত হচ্ছেন, তার যে একটা সম্মানের জায়গা আছে, এই জায়গায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা অধিকাংশ ক্ষেত্রে বঞ্চিত হচ্ছি। এইগুলো আসলে একসাথে আহ আওয়াজ তোলার একটা সুযোগ আমাদের রয়েছে। আমাদের আসলে এই কাজটি কে করবে? এই কাজটি করার জন্য আজকে যে হামুম প্রমোদা যেভাবে বিষয়গুলো নির্ধারণ করে আমাদের একেবারে প্রান্তিক অবস্থা থেকে এই বিষয়গুলো তুলে নিয়ে আসার একটা সুযোগ করে দিয়েছেন। আমার মনে হয় আগামী দিনে আমাদের একটি কর্ম পরিকল্পনা আমরা যদি ঘোষণা করতে পারি, একটি প্রতিনিধি দল যদি নির্বাচন করতে পারি, তাহলে আমরা রাষ্ট্রের যে জায়গাগুলোতে আমাদের বলা দরকার, অনুরোধ করা দরকার, সে জায়গাগুলোতে যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের আদিবাসী ভাষা, সাহিত্য, সংস্কৃতির উন্নয়নের ক্ষেত্রে আরো কিছু অগ্রগতি সাধিত হবে বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমি সবশেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি কথা প্রায় সময় প্রচলিত আছে, লিভিং নো ওয়ান বিহাইন্ড। তো আসলে এখানে ক্ষুদ্র জাতিসত্তা, বৃহৎ জাতিসত্তা বলতে আসলে কিছু নেই। তো এই জায়গায় আমি মনে করি আমাদের বাংলাদেশকে যদি আমরা শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক জায়গায় একটি যদি সমৃদ্ধ আহ অবস্থানে যদি নিয়ে যেতে চাই, তাহলে ক্ষুদ্র বৃহৎ নির্বিশেষে সব জাতিসত্তার তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সবগুলোকে একইভাবে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেটুকু আমি প্রত্যাশা রেখে আমি আজকের যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে শেরামদা এই বয়সেও আমাদের সাথে তিনি সময় দিচ্ছেন, আহ আজকের অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করছেন অত্যন্ত সুন্দরভাবে। দাদার প্রতি আমার অগাধ কৃতজ্ঞতা প্রকাশ করে, আমম দাদার প্রতি আমার অগাধ শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ জনাব আনন্দজ্যোতি চাকমা। আপনার কথা আসলে বেশ প্রাণিত বোধ করি আপনার কথা শুনে, উদ্বুদ্ধ হই অনেক ক্ষেত্রে। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, আমরা কিন্তু পাহাড় এবং সমতল মিলিয়ে আদিবাসী জনগোষ্ঠীর যে একটা সামগ্রিক চিত্র এটা বের করার চেষ্টা করছি। অবশ্য উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব নেই এখানে। উত্তরবঙ্গ ছাড়া মোটামুটি সব জায়গারই প্রতিনিধিত্ব আছে, এবং আমরা বেতারের মাধ্যমে কিভাবে আমাদের ভাষা এবং সাহিত্যের উন্নয়ন হচ্ছে বা কোথায় কোথায় আমাদের অসঙ্গতি বা সীমাবদ্ধতা আছে, এগুলো মোটামুটি জানা হয়ে গেছে আমাদের, এবং একটা সামগ্রিক চিত্র কিন্তু আমরা পেয়ে গেছি। এটা খুবই চমৎকার একটা আয়োজন নিঃসন্দেহে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবারে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি কবি নামরম শঙ্করকে, সিলেটের কবি নামরম শঙ্কর। আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সঞ্চালক মহোদয়কে। আসলে বেতার বাংলাদেশ, বেতার সেই শুরুর সময়ে প্রথম দিকে বেতারের যে ভূমিকা বা জনপ্রিয়তা, সেটা কালের বিবর্তনে হয়তো কমেছে বা বিবর্তন হয়েছে, কিন্তু আমরা এখনো একটু আগে যে আনন্দজ্যোতি চাকমা দাদা যে বলেছেন যে এফএম এর মাধ্যমে শোনা যাচ্ছে, মোবাইলের মাধ্যমে শোনা যাচ্ছে। সিলেটেও সেই একই, সম্ভবত 88.8 মনে হয় যে সেখানে আমরা সিলেটের বেতারের অনুষ্ঠান শুনতে পারি। যদি আমরা সেই বেতারের আমাদের যে অনুষ্ঠান, সীমিত পরিসরের যে অনুষ্ঠান, সেটাকে একটু বৈচিত্র্যময় করে তুলতে পারি, সেখানে হয়তো আমাদের বেতারের শ্রোতা, বেতার আরো শুনবেন,
আমাদের নতুন প্রজন্ম আগ্রহী হবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় কবি বুলবুল ভাইকে এবং আনন্দজ্যোতি চাকমা দাদা, সোনানন্দ হাজুংদা এবং আমাদের আমাদের আরেকজন আলোচক অ্যান্থনি, চমৎকার যিনি বক্তব্য রেখেছেন আজকে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বেতারের আমাদের আদিবাসী সাহিত্য এবং সংস্কৃতির আর উন্নতি হোক সে কামনা করে আমার সমাপনী বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ নামরাম শঙ্কর। আমি এখন অনুরোধ করব অ্যান্থনি রেমা। শ্রদ্ধেয় মডারেটর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কিছু প্রশ্ন পাচ্ছি আমরা এই মুহূর্তে। আমি আমাদের অ্যান্থনি রেমার বলার আগে এই প্রশ্নটা একটু করতে চাই। সেটা হচ্ছে আমাদের থকবিরিমের মিথুন রাকসাম, উনি জিজ্ঞেস করেছেন যে হাজংদের যে লেওয়াতানা প্রতি সপ্তাহে করা যায় কিনা, মানে হাজংদের যে অনুষ্ঠান হয় যে 300 মানে প্রতি মাসে একবার বা দুবার, ওইটাকে প্রতি সপ্তাহে করা যায় কিনা, আর ওইটার জন্য আলাদা দিনক্ষণ মানে হাজং মানে গারোদের বা আচিক ভাষার সাথে কি না করে মানে ওভারল্যাপ না করে আলাদা দিনক্ষণ ঠিক করা যাবে কিনা, কিংবা সাগিতালের পরেও হতে পারে, ওই একই দিনে হয়তো সাগিতাল মানে আচিক ভাষার পরে হাজং ভাষাটা করা হলো, ওরকম করা যায় কিনা সেই বিষয়ে আপনাদের মতামত জানতে চান। তো আমি ওইটার সাথে আর একটু অ্যান্থনি রেমা বা আমাদের শ্রদ্ধেয় মডারেটর ডিসকাশন করে বলতে চাই বা জানতে চাই, সেটা হলো রেডিও বাংলাদেশ বা আমাদের বাংলাদেশ বেতার, হ্যাঁ আমি জানি যে এখন আগের সেই জৌলুস নেই, কিন্তু আবার নতুন করে যদি আমরা পপুলারিটি বা জনপ্রিয়তা বাড়ানো যায় তাহলে কিন্তু ওইটা এখনো আলাদা একটা মাধ্যম, মানে একটা মানে খুব শক্তিশালী মাধ্যম, যেটাতে আমাদের খুব একটা নেটওয়ার্কের মানে ফোনে যদি নেটওয়ার্ক থাকে তা তো হই, ওইটা না হলে অনেকের বাড়িতে রেডিও আছে বা এফএম থাকলে তো অবশ্যই ওইটা হলো। তো এখন দিন দিন কিন্তু প্রযুক্তির বদৌলতে কিন্তু যদিও আমরা নতুন নতুন ধাবিত হচ্ছে, কিন্তু পুরনো গুলাকেও যদি আমরা আরেকটু সংস্কার করি বা জনপ্রিয়তার যদি অনুষ্ঠানগুলোকে সাজাই তাহলে আমার মনে হয় ওইটাতে আরো মানে কি করা যেতে পারে। তো এনিওয়ে আমার দুইটা প্রশ্ন, সেটা হলো এই মানে বাংলাদেশ বেতারের যে আমাদের যে আদিবাসী ভাষার যে বিভিন্ন অনুষ্ঠানগুলোকে আরো কিভাবে জনপ্রিয়তা আনা যায়, এবং ওইটা করতে গিয়ে কি কি মানে আমাদের কার কাছে যেতে হবে এবং কি কি করতে হবে, এই দুটো প্রশ্ন থেকে গেল আর কি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন আমম প্রমোদ। আমি যদিও মিঠুন রাকসামের প্রশ্নটা হাজং জনগোষ্ঠীর যে অনুষ্ঠান লিওয়াটানা নিয়ে, কিন্তু আমি এখন কে ফ্লোর দিতে চাই অ্যান্থনি রামাকে। আমি যতটুকু জানি হাজংদের যে শালগীতাল অনুষ্ঠান এবং গারোদের শালগীতাল অনুষ্ঠান এবং হাজংদের যে লিওয়াটানা অনুষ্ঠান এটা একই সূত্রে গাথা। তো সুতরাং অ্যান্থনি রামাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর আর হামম প্রমু যে প্রশ্নটি উত্থাপন করেছেন এই বিষয়েও অ্যান্থনি রামা একটু আলোকপাত করবেন। আপনার সমাপনী বক্তব্য হিসাবে আপনি যদি কিছু মন্তব্য করতে চান করবেন, করে খুব দীর্ঘ সময় না নিয়ে সংক্ষিপ্ত ভাবে একটা আলোচনা করার জন্য আমি এখন আহ্বান জানাচ্ছি জনাব অ্যান্থনি রামা। আবারও ধন্যবাদ জানাই এই সুন্দর আলোচনার একটা অংশ হিসাবে আমাকে যুক্ত করার জন্য। গতকাল যখন মিঠুনদা কল দিলেন আমাকে, যেটি আগের আলোচনায়ও বলেছি যে এই ধরনের প্রথমত হচ্ছে যে কোথায় কোথায় আদিবাসীদের জন্য এই ধরনের বেতারে অনুষ্ঠান হয় সেই ব্যাপারে আমি পুরো ধারণা ছিল না। উত্তরবঙ্গের ব্যাপারটা জানা ছিল, হিলটা জানা ছিল, কিন্তু যেমন সিলেটের ব্যাপারটা আমার কাছে নতুন। তো আজকের এই আলোচনা তে যুক্ত হতে পেরে হচ্ছে যে আমার যে ব্যক্তিগতভাবে যে ভালো লাগা সেটি তৈরি হয়েছে, এবং আপনাদেরকে এখানকার প্রায় সবাইকে আমি ব্যক্তিগতভাবে মোটামুটি সবাইকেই আগে থেকেই চিনতাম, যদিও সেভাবে পরিচয় নেই, কিন্তু নতুন ভাবে পরিচিত হতে পারাটাও আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের। এবং যে বিষয়টি মিঠুনদা হয়তো আলোচনা করেছেন সেই বিষয়টি আসলে আমার বয়সের কারণে এবং অভিজ্ঞতার কারণে সেটি হয়তো আমার আসলে খুব বেশি করার কিছু থাকবে না। আমি যেটুকু জানি হচ্ছে যে, বা আমি আসলে চেষ্টাও করছি আসলে, সেটি হচ্ছে যে আমাদের যে কমিউনিটির মধ্যে যে সিনিয়র যে নেতৃবৃন্দ বা কালচারাল দিকে যারা হচ্ছে যে নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে এই বিষয়ে এর মধ্যে আমার কয়েক দফা আসলে মিটিং করা হয়েছে যে এই বিষয়টিকে কিভাবে আমরা আরেকটু গুছিয়ে করতে পারি বা সামনের দিনে
এই প্রোগ্রামগুলোকে হচ্ছে যে আরো কিভাবে জনপ্রিয় করতে পারি। আমি একটা জিনিস মনে করি যে অনেকগুলো মাধ্যম আছে এই বর্তমান সময়ে এসে কি বলে আমাদের কাছে অনেকগুলো নতুন যন্ত্র এসেছে। কিন্তু বেতারের আ প্রোগ্রামের যে নির্মল যে অনুভূতি, যে নির্মল যে আনন্দ সেটি হয়তো এখনো ম্লান হয়ে যায়নি। এবং এই নির্মল আনন্দের কারণেই হচ্ছে যে বেতারের আ আবেদন আরো অনেকদিন থাকবে বলে আমি মনে করি। এই কারণে সামনের দিনে হয়তো আজকে যেহেতু আমাদের একটি আলোচনা হচ্ছে, এক ধরনের সমন্বয় তৈরি হচ্ছে। সামনের দিনে হয়তো আপনাদের সাথে আমাদের প্রত্যেকের আ থাকবে, যোগাযোগ থাকবে। এবং যেহেতু সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে, এই আলোচনার মাধ্যমে একদিন না একদিন অবশ্যই সমাধান আসবে বলে বিশ্বাস করছি। সামনের দিনে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ এবং রাষ্ট্র আমাদের আদিবাসীদের এই প্রোগ্রামগুলোর জন্য বাজেট বৃদ্ধি করবে বলে বিশ্বাস করছি। এবং সেই বাজেট বৃদ্ধি করার জন্য যে কাজ বা যে সমন্বয় সেটি নিশ্চয়ই আপনারা করবেন, আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন। আমি অবশ্যই আমার জায়গা থেকে অল্প বয়সের অল্প অভিজ্ঞতা থেকে আমি যতটুকু সাথে থাকার আমি হয়তো সেটি থাকবো। এবং সবশেষে যে বিষয়টি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে আ আজকের এই আলোচনা আ তে আমাকে হচ্ছে যুক্ত যিনারা করছেন, বিশেষ করে মিঠুন রাফসান দাদা উনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা আমার মোটামুটি চিন্তার বাইরেই ছিল যে শুধুমাত্র বেতারকে কেন্দ্র করে হচ্ছে যে এভাবে একটি আলোচনা সভা হতে পারে। এবং এই আলোচনায় যুক্ত হতে না পারলে আমি আসলে অনেক কিছুই জানতাম না। আজকের এই আলোচনায় এসে আমি নিজে সমৃদ্ধ হয়েছি। সেজন্য আবারও আয়োজকদেরকে এবং যিনি সঞ্চালনা করেছেন উনাকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব অ্যান্থনি রামা। আপনি চমৎকারভাবে বলেছেন যে আলোচনা শুরু হয়েছে, চিন্তা ভাবনা শুরু হয়েছে, আমাদের মধ্যে যোগাযোগও স্থাপিত হয়েছে। সুতরাং আমরা যদি এই যোগাযোগকে যদি আরো কেন্দ্রীভূত করে যদি আমাদের নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি এবং কিভাবে সমাধান করা যায় সেই পথে এগোই, তাহলে অবশ্যই সমস্যাগুলোর সমাধান করা যাবে। এর জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। সরকার আমাদেরকে ইচ্ছে করে সমস্ত কিছু দেবে না। আমি যতটুকু জানি 1976 সালে যখন বাংলাদেশে এক ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে, নতুন এক প্রেক্ষাপটে আমাদেরকে রাজনৈতিক কারণেই কিন্তু এই প্রোগ্রামগুলো দেওয়া হয়েছিল। যেমন সিলেটে মৃদঙ্গ, রাজশাহীতে মাদল, চট্টগ্রামে পাহাড়িকা, তাল গীতাল, ঢাকায় এই অনুষ্ঠানগুলোর সূচনা হয়েছিল কতগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, আদিবাসী জনগোষ্ঠীকে একটু হাতে রাখা এই ধরনের একটা কাজ বিষয় থেকে। যাই হোক, পরবর্তীতে এই অনুষ্ঠানগুলো আরো সমৃদ্ধ হয়েছে, আরো সম্প্রসারিত হয়েছে, আরো নতুন নতুন অনেক অনুষ্ঠান যুক্ত হয়েছে এবং এর ফলে আমাদের ভাষা সাহিত্যের অনেক উন্নতি হয়েছে। এবং একটু আগে হামম প্রমুখ যে কথা বলেছেন যে আমরা যদিও মনে করি এখন আহ আহ বেতারের সেই জৌলুস আর নেই। আগে বেতারের যে জৌলুস ছিল, এখন সেই জৌলুস নেই, এখন অনেকটা ম্লান। তারপরেও এটা সত্য যে বেতার, বাংলাদেশ বেতার সরকারি প্রচার মাধ্যম এবং গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রচার মাধ্যম। আমরা এই প্রচার মাধ্যমকে অবশ্যই আমাদের অগ্রগতির, আমাদের এগিয়ে যাওয়ার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। এবং এর জন্য কি করতে হবে এটা বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই, এটা আমাদেরকেও বের করে নিতে হবে। যেটা হামম প্রমোদের প্রশ্নের উত্তরে আমি শুধু এটুকু বলতে চাই, আমরা আজকে যে একটু আগে যেটা অ্যান্থনি রামা বলেছেন যে যোগাযোগ স্থাপিত হয়েছে, ভাবনা চিন্তা ভাবনা করার সূচনা হয়েছে, এটাকে আমরা এগিয়ে দিতে চাই। আমরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যারা বেতারের সাথে যুক্ত আছি, যেমন সিলেটে আমরা যুক্ত আছি, অ্যান্থনি রামা এখানে শালগীত তাল করছেন, সরানোর আয়োজন করছেন, হাজংদের অনুষ্ঠান, বা চিটাগাঙে আছেন আমাদের জ্যোতি চাকমা, আরো অনেকে আছেন, মাদলের সাথে আমরা যোগাযোগ করবো, রাজশাহী। সব যোগাযোগ করে আমরা যদি একটা পদ্ধতি বের করে নিজেদের মধ্যে সমন্বয় করা এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলোকে আরো একটু সংহত করা, আর একটু সমৃদ্ধ করা, যেটা মিঠুন রাকসাম বলেছেন, গারোর অনুষ্ঠান কেটে কেন হাজংদের অনুষ্ঠান হবে। গারো আগে পাক্ষি সাপ্তাহিক অনুষ্ঠান হতো, সাপ্তাহিক অনুষ্ঠান থাকবে, প্রয়োজনে হাজংদের জন্য পৃথক একটা অনুষ্ঠান হবে, একটা সময় বরাদ্দ হবে, এটি হওয়া উচিত। এইগুলো আমাদের মনে হয় আমরা যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমাদের কমিউনিটির আছেন তারা আলোচনা করবেন কর্তৃপক্ষের সাথে, আলোচনার মাধ্যমে কিন্তু এটা বেরিয়ে আসবে, এটা রেজাল্ট। সুতরাং আমার শেষ কথা হলো, আজকে অত্যন্ত চমৎকার একটা বিষয় নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করলাম এবং মোটামুটি একটা পর্যায়ে এলাম, আমরা আমরা একটা ধারণা পেলাম কোথায় কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে, এটা ধারণা পেলাম। আগে এটা আমরা জানতাম না। যেমন আপনি সিলেটের কথা জানতেন না, আমি চিটাগাঙের কথা জানতাম না, কোথায় কি হচ্ছে এখন মোটামুটি জানা হলো আমাদের। এই জানাটাকে ভিত্তি করে আমরা যদি পরস্পর যোগাযোগ যেটা স্থাপিত হলো আজকে,
এই যোগাযোগকে ঘনীভূত করে আরো কেন্দ্রীভূত করে যদি আমরা সমন্বিতভাবে একটু এগোই, আমরা যদি চেষ্টা করি, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করি এবং আমাদের অনুষ্ঠানগুলো সমৃদ্ধ করার জন্য চেষ্টা করি, তাহলে অবশ্যই হবে। এটাই আমাদের একবার উদ্যোগ নিতে হবে, এই কাজটাই করতে হবে। আমি হামম প্রমুদকেও ধন্যবাদ জানাই এই ধরনের একটি আয়োজন করার জন্য, এবং আগামীতেও এই আয়োজন যাতে অব্যাহত থাকে এবং এই যোগাযোগের একটা কেন্দ্র হিসাবে হামম প্রমুদ নিজে যাতে একটু ভূমিকা পালন করতে পারেন, এই প্রস্তাব আমি রাখছি। আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। আর হামম প্রমুদকে বলছি, যেহেতু তিনি মডারেটর না হলেও অনুষ্ঠানের মূল সঞ্চালক তিনি, তা আমি অনুরোধ করবো আর যদি কিছু বলার থাকে হামম প্রমুদ কিছু বলে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি আমরা টানতে পারি। হামম প্রমুদ। আবারও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় কবি এবং লেখক বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি একে সারামকে, এবং আজকের উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আসলে আমরা যদিও এখানে মানে খুব কম সংখ্যক লোক নিয়ে খুব কি বলবো আজকের এই অতিমারির দিনে যার যার বাসায় বসে হয়তো খুব কি বলবো এই দুর্যোগের সময় আমরা এই ব্যাপারটা নিয়ে বা এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করছি, যদিও আমাদের পার্শ্ববর্তী মানে আমাদের নিজেদের পরিপার্শ্ব মানে একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। সেই জন্য আবারও ধন্যবাদ। এবং আমরা আয়োজকদের পক্ষ থেকে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, তারপরে চিটাগাং হিল ট্র্যাক্স রাইটার্স ইউনিয়ন, থকবিরি মণিপুরী মিররের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা এবং আবারও শুভেচ্ছা। তো আমি এখানে যেটা বলতে চাই যে আমরা যে আজকে যে আলোচনা করছি, আজকে আলোচনা এখানেই শেষ না, যদিও এটা মাত্র শুরু বলবো। তো ওইটা আমরা আগামীতে আমাদের একটা পরিকল্পনা আছে যে যতগুলো আমরা আলোচনা করছি ওইগুলো সবগুলো লিপিবদ্ধ করব, এবং লিপিবদ্ধ করে আমরা গ্রন্থাকারে বা একটা সংকলন আকারে আমরা বের করার চেষ্টা করব। পাশাপাশি আমরা এই 1 মাস ব্যাপী আমাদের যে আয়োজন, সেই আয়োজনের পরে আমাদের একটা কর্মপ্ল্যান বা ওয়ার্কিং প্ল্যান যেটা বলি, ওই রকম একটা আমরা নির্দিষ্ট চেষ্টা করব। ওইটা আমাদের 4টা অর্গানাইজেশন আছে, আগামীতে হয়তো আমরা আরো অনেক অর্গানাইজেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট যে ইনস্টিটিউট বা সংগঠন আছে বা সংস্থা আছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা চালিয়ে যাব। তো আমি আর যেহেতু সময়টা অনেক গড়িয়ে গেছে, আমি আর বেশ কিছু বলতে চাচ্ছি না। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। আবার আমরা দেখা হবে আবার নতুন আমরা আরেকটা প্রোগ্রামে। আর সবাই আমাদের সাথে থাকুন, আগামীতেও আমরা